সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই নাসরিনের। ডক্টর নাসরিন খন্দকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, বর্তমানে উচ্চ শিক্ষার্থে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। তিনি আয়ারল্যান্ডের মেইনুথ বিশ্ববিদ্যালয় থেকে ওয়েনার গ্রেন ফেলোশিপে পিএইচডি শেষ করেছেন, কেবলই শেষ করলেন। তিনি এখন ছোট একটা গবেষণাতেও অন্তর্ভুক্ত আছেন, কাজ করছেন সেখানে। অভিবাসিত নারীর উপরে লিঙ্গীয় সহিংসতার স্বরূপ বিশ্লেষণ করছেন এবং সেটা প্রতিরোধে নীতিমালা নির্ধারণের কাজ সেখানে করছেন তিনি। এছাড়া নাসরিন খন্দকারের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পুতুল খেলা, বিশেষত বারবি পুতুলকে ঘিরে লিঙ্গীয় ও ভোগবাদী রাজনীতি এবং শাহবাগী আন্দোলনে নারীর অংশগ্রহণে রাজনীতি তাৎপর্য, এই বিষয়ে তিনি কাজ করেছেন। এছাড়া তিনি পিএইচডি গবেষণার বিষয় হচ্ছে তার ভাওয়াইয়া গানে নারীর কর্তা সত্তা এবং প্রতিরোধ। এই গবেষণায় তিনি ভাওয়াইয়া গানে নারীর কর্তা সত্তা মূর্ত হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করেন। তিনি মূলত মনোজাগতিক এবং সাইকোলজিক্যাল নৃবিজ্ঞানের পরিসরে ডিকলোনিয়াল নারীবাদের তত্ত্ব ও প্রত্যয় দিয়ে ভাওয়াইয়া গানের সঙ্গে যুক্ত মানুষের জীবনযাপন এবং অনুভূতি নিয়ে তার এথনোগ্রাফিক গবেষণা করেন। এই গবেষণায় তিনি ভাওয়াইয়া গানের প্রথা থেকে বিচ্যুত যৌনতার আকাঙ্ক্ষা এবং আবেগকে ঔপনিবেশিক এবং জাতীয়তাবাদী ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন এবং শোষণমূলক লিঙ্গ ব্যবস্থা প্রতিরোধে এই সম্ভাবনা পর্যালোচনা করেন। তো আমরা আজকে তার আলোচনাটি শুনি। তার আলোচনার শিরোনাম ইতোমধ্যেই আপনারা জানেন, সেটা হচ্ছে ভূপনিবেশবাদী নারীবাদ এবং ভাওয়াইয়া গানে নারীর কর্তা সত্তা। এই প্রসঙ্গে নাসরিন খন্দকার আলোচনা করবেন। আমি নাসরিনকে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে আলোচনা শুরু করবার জন্য। এবং আগেই বলে রাখি, নাসরিন এই গবেষণা কাজটি আমাদের জন্য ভীষণ আগ্রহ উদ্দীপক এবং প্রথম থেকেই যখন তিনি গবেষণার পরিকল্পনা করছিলেন এবং বিভাগের সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে পুরো কাজটি পড়বার অপেক্ষায় আছি। এখনো আমি পড়িনি পুরো কাজটি। আর এই আয়োজনে তিনি যে আমাদের মধ্যে আলোচনা করতে রাজি হলেন এবং আসলেন, সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন খন্দকার। অসংখ্য ধন্যবাদ অসাধারণ ভূমিকার জন্য, এবং সেই সাথে এই প্ল্যাটফর্মে, যেটা আমার সবচাইতে আপন, আমার সবচাইতে কাছের যে প্ল্যাটফর্ম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ, সেখানে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য বহুদিন পরে, বহু বছর পরে আমি এই সুযোগ পেয়েছি। ফলে এটা আমার জন্য একটা অভূতপূর্ব অনুভূতি। সেই সাথে আমার গবেষণা কাজটি কতখানি গুরুত্বপূর্ণ বা জ্ঞানতাত্ত্বিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ আমি এখনো জানি না, তবে আমি এটুকু বলবো যে আমি আমার এই গবেষণা কাজটি মনের আনন্দ নিয়ে করেছি, এবং এই আনন্দের অংশ আমি আসলে আপনাদেরকে করতে চাই। জ্ঞানের থেকেও আমার কাছে মনে হয় এই আনন্দের অংশীদারিত্ব আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি মির্জা তাসলিমা সুলতানাকে এবং আমাদের ডিন মহোদয় রাশিদা ম্যাডাম। আপনাকে অনেকদিন পর আমি দেখলাম, খুবই ভালো লাগছে। নিশ্চয়ই আরো অনেকে এখানে আছেন, মানুষ চৌধুরী আছেন। আমি এবং আপনাদের কাছে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার সমন্বিত সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া আজকে আমার এই গবেষণা সম্ভব হতো না, এবং সেই সাথে আজকে আমার এটা নিয়ে কথা বলাটাও সম্ভব হতো না। সেদিক থেকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি আমার গবেষণার সময়কালের একটা ছোট্ট ছবি, যেখানে আমি যাদের সঙ্গে আমি উঠা বসা করেছি আমার গবেষণা মাঠকর্ম চলাকালে। এটি কুচবিহারের একজনের বাড়িতে, যেখানে আমি তার গান শোনার সঙ্গে সঙ্গে তার গানের একভাবে চর্চা, আমি ট্রেনিংও নিচ্ছিলাম, গান শিখছিলাম, ভাওয়াই গান শিখছিলাম। কারণ আপনারা দেখবেন যে আমার গবেষণার কাজটি ভাওয়াইয়া নিয়ে হলেও আমি গান পারি না, আমি শিল্পী না।
আমি সঙ্গীত শিল্পী না, আমি পল্লী পল্লীগীতি শিল্পী না, এবং সেই সাথে আমি অবশ্যই পল্লী সংস্কৃতির বিশেষজ্ঞও না। ফলে আমার ভাওয়াইয়া নিয়ে আমার যে আগ্রহ এবং আমার গবেষণার যে চোখ, তা নির্ধারিত হয়েছে আমার নিজের সাবজেক্টিভ পজিশন থেকে। সেই সাথে আমি নিবিজ্ঞানী হিসাবে নিবৈজ্ঞানিক আগ্রহের জায়গা থেকে, নিবিজ্ঞানিক তত্ত্ব পদ্ধতির জায়গা থেকেই আমি ভাওয়াইয়াকে দেখেছি। এবং ফলে আমার দেখাদেখিটি ভাওয়াইয়া নিয়ে যারা কাজ করেছেন বা করছেন তাদের থেকে অনেকটাই ভিন্ন হবে। আমি এখানে ভাওয়াইয়া গান অ্যাজ এ জনরা তাকে আমি বিশ্লেষণ করতে চাইনি, তার ইতিহাস, তার মধ্যে কি আছে এবং সেটা ঐতিহ্য হিসাবে কিভাবে বর্তমান বা কিভাবে ছিল অতীতে, সেই সাথে এটি কোনো রকমের ঐতিহ্য সংরক্ষণমূলক গবেষণাও না। আমার গবেষণার পার্সপেক্টিভ থেকে আমি কয়েকটা সেন্ট্রাল জায়গা ছিল যেখানে আমি দেখেছি যে ভাওয়াইয়া, যদি মির্জা তাসলিমা সুলতানা বললেন যে ভাওয়াইয়া গানের মধ্যে নারীর কর্তা সত্তাকে আমি পর্যালোচনা করেছি বা দেখার চেষ্টা করেছি। এখন সেই প্রসঙ্গে যাবার আগে আজকের এই আলোচনায় আমি মোটামুটি 3টি বিষয়কে আলোচনা করব। একটি হচ্ছে ডিকলোনিয়ালিস্ট ফেমিনিজম। আমি দেখব, যেহেতু আপনাদের এটি একটি ক্লাসের আলোচনা এবং সেই সাথে এটি হচ্ছে একটি লিঙ্গীয় সম্পর্কের ক্লাসের আলোচনা, কোর্সের আলোচনা, ফলে আমি বিউপনিবেশিক নারীবাদ কে একটু ভূমিকা দিব এবং সেই সাথে আমি তারপরে আমি কথা বলবো যে কর্তা সত্তা বলতে আমরা কি বুঝি, এবং সেই সাথে এই দুটো বিষয়কে একসাথে আমি সুতো দিয়ে বাঁধবো যখন বিউপনিবেশিক কর্তা এবং সেই সাথে ভাওয়াইয়া নারীর সম্পর্ক। ফলে এই 3টে বিষয়কে আমি একসাথে নিয়ে আসছি, কিন্তু আমি ধাপে ধাপে আনবো। প্রথমে আমি আসছি বিউপনিবেশিক নারীবাদী বা পোস্ট কলোনিয়াল ফেমিনিজম বা ডিকলোনিয়াল ফেমিনিজম নিয়ে। এর বাংলা আসলে কি হবে এটা নিয়ে আমি লিখেছিলাম উপনিবেশবাদী নারীবাদ, কিন্তু আমার শ্রদ্ধেয় সহকর্মী এবং আমার শিক্ষক উনি বলেছেন যে ওনার এটি ব্যাকরণিক দিক থেকে সঠিক না, ফলে আমি এখনো এ ব্যাপারে নিশ্চিত না। ফলে আমি সেই সাথে বাংলা বলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও বারে বারে বলতে চাই, কারণ যাতে করে অনুবাদের মধ্য দিয়ে কোনো অর্থ হারিয়ে না যায়, লস্ট ইন ট্রান্সলেশন যাতে না হয়। ফলে আমি কলোনিয়াল ফেমিনিজম নিয়ে কথা বলছি, সেই সাথে আমি এখানে বলছি পোস্ট কলোনিয়ালিস্ট ফেমিনিজম। এটি কেন বলছি? আমরা অনেকেই পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে জানি বা অনেকে আমার পরিচিত, এই টার্মটা আমার পরিচিত, কিন্তু সেই তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে সাউথ এশিয়ার প্রেক্ষাপটে ডিকলোনিয়াল টার্মটি অতটা প্রচলিত নয়। ডিকলোনিয়ালিস্ট ফেমিনিজম টার্মটি অতটা প্রচলিত নয়, কিন্তু এখানে আমি এই দুটোকে একসঙ্গে রাখছি, আবার সেই সাথে তাদের স্বাতন্ত্র্যকেও আমি উল্লেখ করতে চাচ্ছি। মূলত পোস্ট কলোনিয়াল তত্ত্ব যা বলে কে বিশ্লেষণ করার মধ্য দিয়ে উপনিবেশে আমাদের জন্য যে ইতিহাস নিয়ে আসে, যে সংস্কৃতিকে আরোপ করে এবং যেভাবে আমাদের চিন্তা চেতনা ধারণাকে তৈরি করে দেয় বা বলতে পারেন যে একভাবে ম্যানিপুলেট করে, সেই বিশ্লেষণকে হাজির করবার জন্য পোস্ট কলোনিয়াল স্কুল, স্পেশালি সাবঅল্টার্ন স্টাডিজ সাউথ এশিয়ার ক্ষেত্রে একটি বড়সড় জ্ঞানতাত্ত্বিক ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারা, যেটি পুরো বিশ্বে পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর ক্ষেত্রে বলতে পারেন যে রিপ্রেজেন্টেটিভ। কিন্তু ডিকলোনিয়ালিস্ট ফেমিনিজম একটু বলতে পারেন যে একই ধরনের বিশ্লেষণ হলেও এদের মধ্যে মিলের সবটুকুই, বিশ্লেষণের ক্ষেত্রে প্রায় সবটুকুই বলতে পারেন যে মিলের জায়গায় আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য আছে। যেমন এটি পোস্ট কলোনিয়াল ধারার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফোকাসটা থাকে সংস্কৃতির উপরে, কি ধরনের সাংস্কৃতিক প্রথা, আচার আচরণ, চিন্তা
সাংস্কৃতিক উপাদানগুলো কিভাবে কলোনিয়াল সম্পর্কের মধ্য দিয়ে, ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে বিকৃত হয়ে আমাদের ইতিহাসে জায়গা, ইতিহাস তৈরি করছে বা ইতিহাসের মধ্যে থাকছে বা রয়ে যাচ্ছে বা এখনো আছে, এই বিষয়গুলো নিয়ে উত্তর পোস্ট কলোনিয়ালিজমের বা পোস্ট কলোনিয়াল যুক্তিগুলো বেশি ফোকাস থাকে। অন্যদিকে ডিকলোনিয়ালিস্ট ফেমিনিজম, এটি শুধুমাত্র সংস্কৃতি না, বরঞ্চ রাজনৈতিক অর্থনীতি এটা একটা কেন্দ্রীয় জায়গা, এবং ভৌগোলিকতা রাজনৈতিক অর্থনীতি। এবং এটি মূলত কেন ভৌগোলিকতা, কারণ এটি সেন্টার না, এটা পেরিফেরি, এবং সেন্টার পেরিফেরি এই ধারণাটি আসছে, তারা নিচ্ছেন যে ওয়াল সিস্টেম থিওরি থেকে, যেখানে নিও মার্কসিস্ট তত্ত্ব এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রভাবে বিশ্লেষণ হচ্ছে, এটা কেন্দ্রে আছে, এটা ভিত্তিমূলে আছে। ডিকলোনিয়াল ফেমিনিজম বললে সবার আগে যার নামটি উঠে আসে তিনি হচ্ছেন মারিয়া লুগোনেস। আমি মারিয়া লুগোনেসের সামান্য একটু যুক্তি দিয়ে আমি ডিকলোনিয়াল ফেমিনিজমের কথা বলবো। সেই সাথে আমি এটাও বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে সাউথ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক ইতিহাস বা দক্ষিণ এশিয়ার যে সাংস্কৃতিক ইতিহাস, তার প্রেক্ষাপটে একইভাবে যেমনভাবে পোস্ট কলোনিয়াল তত্ত্ব গুরুত্বপূর্ণ, সেই সাথে আমার কাছে ডিকলোনিয়াল ফেমিনিজমও গুরুত্বপূর্ণ লাগে। এটা শুধুমাত্র ভৌগোলিক ভাবে যদিও এটা ভিন্ন, যদিও এটি মূলত ডিকলোনিয়াল ফেমিনিজমের ধারাগুলো মূলত লাতিন আমেরিকার পার্সপেক্টিভ থেকে, এবং যে সেই কারণে আমাদের পোস্ট কলোনিয়াল যুক্তিগুলো অনেক বেশি সীমিত ইতিহাসের দিকে তাকায়, সীমিত পরিসরে, অর্থাৎ প্রায় 219 এবং 20 শতকের দক্ষিণ এশিয়ার যে উপনিবেশের ইতিহাস, তাকে ঘিরে এটি মূলত আবর্তিত। কিন্তু উপনিবেশের তো নানা রকমের ধরন আছে। যখন এটি আমেরিকার, ল্যাটিন আমেরিকার বা সাউথ আমেরিকার দেশগুলোতে বা ইন্ডিজিনাস কমিউনিটিগুলোর উপরে যে কলোনিয়ালিজমের, সেটি আবার আমাদের ব্রিটিশ কলোনিয়ালিজমের অভিজ্ঞতার সঙ্গে পুরোপুরি মিলে না, এবং এটি আরো দীর্ঘব্যাপী, এটি সময়কালের ব্যাপ্তিতে আরো অনেক বড়, এবং এটার ধরনও ভিন্ন। ডিকলোনিয়াল ফেমিনিজম সেই প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করে, এবং যেহেতু সাউথ আমেরিকার তাত্ত্বিক আলোচনায় ওয়াল সিস্টেম থিওরি খুবই গুরুত্বপূর্ণ, সেই দিক থেকেও আবার এটি খুবই ওয়াল সিস্টেম থিওরি এবং সেন্টার পেরিফেরি ধারণা দ্বারা প্রভাবিত। এই তো গেল হচ্ছে এক ধরনের পার্থক্যের জায়গা। মিলের জায়গাটা হচ্ছে উভয়ই ঔপনিবেশিক সম্পর্ককে বিনির্মাণ করেন, এবং ঔপনিবেশিক সম্পর্কে আমাদের মধ্যে যে ধরনের ধ্যান ধারণা তৈরি করেছে সেটাকে উল্টে দেখার প্রচেষ্টা তারা করেন, যেটি ডিকলোনিয়াল ফেমিনিজমের ক্ষেত্রে মারিয়া লুগোনেসের কাজের কেন্দ্রীয় দিক। তিনি বলছেন এটা হচ্ছে কলোনিয়ালিজম অফ জেন্ডারকে ব্যবচ্ছেদ করছে। কলোনিয়ালিজম অফ জেন্ডার, এটি তিনি কলোনিয়ালিজমকে পাঠ করবার জন্য একটি অ্যাডিশনাল কোনো দেখার ভঙ্গি হিসাবে দেখছেন না। তিনি বলছেন যে এটা হচ্ছে এই একটা বিশেষ, এটি কোনো একটা নতুন করে কোনো কিছু যুক্ত করে না, বা একটা ক্যাটাগরি হিসাবে জেন্ডারকে যুক্ত করছে না। কলোনিয়ালিটি জেন্ডার হচ্ছে একটা একক টার্ম, এটা লিঙ্গ ঔপনিবেশিকতার যে লিঙ্গ বা লিঙ্গ ভিত্তিক যে ঔপনিবেশিকতা, তার পার্সপেক্টিভ থেকে কলোনিয়ালিজমকে দেখছেন, এবং এই ক্ষেত্রে তার কেন্দ্রীয় কাজের তার জায়গা তিনি বলছেন যে কলোনিয়ালিজম আমাদের মধ্যে যেভাবে কলোনিয়ালিস্ট উপনিবেশিত সমাজগুলোকে যেভাবে দেখে, যেভাবে পাঠ করে, যেভাবে অর্গানাইজ করে,
ক্যাটাগরাইজ করে এবং ক্যাটাগরির মধ্যে বিভিন্ন বর্গ তৈরি করে এবং বর্গের মধ্যে ফেলে দিয়ে ওই সমাজগুলোকে পাঠ করে বা তৈরি করে সেই ক্যাটাগরিক্যাল জায়গাটিকে তিনি সমালোচনা করছেন। তিনি বলছেন যে ক্যাটাগরি তৈরি করার, ক্যাটাগরিগুলো কি, বর্গগুলো কি, যেমন শ্রেণী, লিঙ্গ, বর্ণ, এগুলো হচ্ছে একটি ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরির মধ্য দিয়ে পশ্চিমা সমাজ তাদের নিজ সমাজকে দেখে বলেই তারা ওই ক্যাটাগরি দিয়েই অপশ্চিমা সমাজগুলোকেও বিশ্লেষণ করছে। অর্থাৎ তিনি বলছেন যে জেন্ডার বা বর্ণ, এই ক্যাটাগরিগুলো যেভাবে পশ্চিমে প্রযোজ্য, তার ঠিক একই রকম ভাবে অপশ্চিমা সমাজগুলোতে বিদ্যমান ছিল না। কিন্তু উপনিবেশিকের কারণে এই বর্গগুলো যোগ দিয়ে উপনিবেশিক শাসক এই অপশ্চিমা উপনিবেশিত অঞ্চলগুলোকে ক্যাটাগরাইজ করেছে। এবং এই জায়গা থেকে তার বক্তব্য হচ্ছে যে যখন ক্যাটাগরিগুলো হয় লিঙ্গ বা বর্ণ, তখন যদি আমরা বলি কালো আর সাদা হচ্ছে একটা ডাইকোটমি, বাইনারি, এবং এই ক্যাটাগরিগুলোর মধ্যে তৈরি করার মধ্য দিয়ে আবার ক্যাটাগরিগুলোর হায়ারার্কিও তৈরি হয়। যেমন লিঙ্গ বললে লিঙ্গের মধ্যে দুইটি লিঙ্গ, নারী এবং পুরুষ, এবং এদের মধ্যে হায়ারার্কি আছে। পুরুষ হচ্ছে উচ্চতর, নারী হচ্ছে নিম্ন ক্যাটাগরি। ঠিক একই রকম ভাবে সাদা কালো শ্বেতাঙ্গ হচ্ছে উচ্চতর বর্গ, কালো হচ্ছে নিম্নতর বর্গ। এখন বর্ণ আর লিঙ্গ যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা পাই হচ্ছে কালো নারীর যে, মারিয়া লুগোনস বলছে কালো নারীর যে বর্গ, এবং মারিয়া লুগোনসের বক্তব্য অনুযায়ী এই কালো নারী, ব্ল্যাক উইমেন হচ্ছে একটা এমটি আইডেন্টিটি, এবং এটার মধ্যে আসলে নারীকে খুঁজে পাওয়া যায় না, কারণ এটি দুটি বর্গে বিভক্ত। এবং এর কোনো এটার মধ্য দিয়ে কালো নারীর যে অভিজ্ঞতা তা নাই হয়ে যায়। ফলে প্রথমে তিনি এই ক্যাটাগরিগুলোকে ভাঙার কথা বলেন, এবং ক্যাটাগরিগুলোকে ভাঙতে গেলে তিনি বলছেন যে কলোনিয়ালিটি অফ জেন্ডারকে ভাঙতে হবে। এবং এটি অতীতের বিষয় না, এটি এমন না যে এর মধ্য দিয়ে অতীতে কি ছিল, উৎসমূলে কি ছিল, কলোনিয়ালিজমের পূর্বে কি ছিল তাকে পুনরুদ্ধার করা। কারণ তিনি বলছেন যে সেটা কখনোই সম্ভব না। আমরা অতীতে ফিরে যেতে পারছি না, আমরা অতীতকে বিশ্লেষণ করছি বর্তমানের চোখ দিয়ে। ফলে এটা অতীতের কোনো বিশুদ্ধ, পবিত্র, আনইন্টারাপ্টেড ক্যাটাগরি, আনইন্টারাপ্টেড কোনো সংস্কৃতিতে ফিরে যাওয়া না। এটা হচ্ছে কোন ধরনের রাজনৈতিক ভৌগোলিক রাজনৈতিক বিন্যাসের মধ্যে জ্ঞান তৈরি হচ্ছে এবং সেই জ্ঞানের রাজনীতিকে উদ্ঘাটন করা। এবং কিভাবে তিনি বলছেন যে it is a matter of how we produce a feminism that takes the global designs for racialized female and male energy and erasing the colonial difference. তিনি বলছেন যে এরকম এই ক্যাটাগরিগুলোকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ক্যাটাগরিক্যাল হায়ারার্কি আমরা ভেঙে দিচ্ছি, ভাঙাটাই খুব জরুরি। লুগোনেস বলছে যে যখন জেন্ডার আমাদেরকে যে নর্ম, যে প্রথার মধ্য দিয়ে আদর্শ প্রথা হিসেবে আমাদের সামনে দেয়, সেখান থেকে বিচ্যুত হওয়াটাই হচ্ছে উপনিবেশবাদী নারীবাদের একটা, বলতে পারেন যে প্রথম ধাপ। সেখান থেকে ক্রমাগতভাবে বিচ্যুত হতে থাকা, তাকে ভাঙতে থাকা, এবং একটা পর্যায়ে তাকে ইরেজ করে ফেলার মধ্য দিয়ে এটা সম্ভব। এবং সেই ইরেজার এমন হবে না যে আমরা অতীতে ফিরে যাচ্ছি, এই ইরেজারটা হবে এই ক্ষমতা সম্পর্ককে উদ্ঘাটনের মধ্য দিয়ে এবং ক্ষমতাকে প্রতিহত করার মধ্য দিয়ে, এবং নতুন ধরনের পসিবিলিটি বা সম্ভাবনাকে পর্যালোচনা করার মধ্য দিয়ে, নতুন ধরনের সম্ভাবনা তৈরি করার মধ্য দিয়ে। ফলে আমরা নারী পুরুষের যে আইডিয়াল ধারণার আমাদের কলোনিয়ালিটির অভিজ্ঞতার মধ্য দিয়ে, ঔপনিবেশিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের সামনে হাজির করা হয়, সেই ধারণা থেকে বিচ্যুতি, সেই ধারণা থেকে সরে আসাটা এবং সেই ধারণাকে ক্রমাগত মুছতে থাকা এবং প্রতিহত করাই হবে ডিকলোনিয়ালিস্ট ফেমিনিজমের
কেন্দ্রীয় কাজ। এখন যদি আমরা এই 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 খুব ছোট্ট করে আমি এই ডিকলোনিয়াল ফেমিনিজম, বিশেষ করে মারিয়া লুগনেসের কাজের কথা বললাম। এখানে আরেকটি বিষয় ইন্টারেস্টিং, যখন আমরা পোস্ট কলোনিয়াল যুক্তিগুলো দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে পোস্ট কলোনিয়াল যে ধারা বা স্কলারশিপ, সেই স্কলারশিপ কিন্তু আলাদা করে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম বলে কোনো কিছুর অস্তিত্বকে আমরা এখন পর্যন্ত একটা বলতে পারেন যে দার্শনিক ধারা হিসেবে দেখতে পাই না। হ্যাঁ, অনেক নারীবাদী বিশ্লেষণ আছে, পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে অনেক নারীবাদী বিশ্লেষণ আছে, কিন্তু সেটাকে আবার পোস্ট কলোনিয়াল ফেমিনিজম হিসেবে অনেক সময় এতটা যেভাবে ডিকলোনিয়াল ফেমিনিজম ডিকলোনিয়ালাইজেশনের সাথে একভাবে উদ্ভব, সেভাবে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম কে আমরা দেখি না। ফলে আমার কাছে পোস্ট কলোনিয়াল আর্গুমেন্ট এবং ডিকলোনিয়াল ফেমিনিজমের আর্গুমেন্ট আমার কাছে, আমি দুটোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগে। আমি পোস্ট কলোনিয়াল কাজের গুরুত্ব খুবই এখানে এটি গুরুত্বপূর্ণ, কেননা আমাদের বাংলা অঞ্চলের প্রেক্ষাপটে উত্তর উপনিবেশিক বিশ্লেষণের জন্য অনেক কাজ ইতিমধ্যে হয়েছে, এবং সেই কাজগুলো আমাদের ইতিমধ্যে অনেকটাই আমাদেরকে ঔপনিবেশিক প্রকল্পের জন্য মারিয়া লুগনেস যে কাজের কথা বলছেন তার দিকে আমাদের ইতিমধ্যে অনেক দূর আমাদেরকে নিয়ে গিয়েছে। সেই কাজগুলো আমরা ছোট ছোট রেফারেন্স আমি পরে দিচ্ছি। তবে তার আগে আমি একটু বলবো যে দ্বিতীয় যে আমার আজকের লেকচারে যে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি, কর্তা সত্তা। এখন সাবজেক্টিভিটিকে আমরা কিভাবে বুঝি, সাবজেক্টিভিটি কেন আমরা সাবজেক্টের কথা বলছি। সাবজেক্ট এখানে গুরুত্বপূর্ণ, কর্তা গুরুত্বপূর্ণ, কারণ যে ক্যাটাগরির কথা মারিয়া লুগনেস বলছে সে ক্যাটাগরি কি নারী পুরুষ? তো এখন নারী পুরুষ এরা তো ব্যক্তি, এরা তো এক ধরনের সত্তা। তো এইটা সাবজেক্টকে তা দিয়ে অনেক সময় এই হায়ারার্কি নির্ধারিত হয়। ফলে এই ব্যক্তিক সত্তাকে চেনা বোঝা বলতে পারেন যে নৃবিজ্ঞানের ক্ষেত্রে এবং দর্শনের ক্ষেত্রে খুব কেন্দ্রীয় জায়গায় সবসময় ছিল, এখনো আছে। এবং নৃবিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক সময় সাবজেক্টিভিটিকে খুব লুজলি ব্যবহার করি। এখানে আমি দুটো সংজ্ঞা দিয়েছি, যেটা হল্যান্ড এবং লিন্ডারের বক্তব্য থেকে বলছেন, সাবজেক্টিভিটিস অ্যাজ অ্যাক্টরস থটস, সেন্টিমেন্টস এন্ড এমবডিড সেন্সিবিলিটি। বিশেষ করে তাদের সেন্স অফ সেলফ এবং তাদের আত্মের সাথে তাদের যে বিশ্বের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা সাবজেক্টিভিটি হিসেবে দেখছি। কারণ কর্তা যা করেন, এখানে অ্যাক্টর হচ্ছে কর্তা, কর্তা যা চিন্তা করেন, যা তার যে আবেগ অনুভূতি এবং তার যে সেন্সিবিলিটি, যেটা কিনা শরীরজাত সেন্সিবিলিটি, এবং এর সবকিছু মিলিয়ে সাবজেক্টিভ হিসেবে দেখছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে সাবজেক্টিভিটি হচ্ছে সাবজেক্ট কেন্দ্রিক। কর্তা অ্যাক্টরের সাথে, অ্যাক্টর যে ভাবেন, যা করেন, অ্যাক্টর যে বিশ্বে বিচরণ করেন, যে বিশ্বের যে চারপাশের পরিস্থিতিগুলোকে গ্রহণ করেন বা পরিবর্তন করেন, সে সবটা মিলিয়ে তার কর্তা সত্তা তৈরি হয়। এখন শেরি অটনার বলছেন, যে আরেকজন অসাধারণ নারীবাদী নৃবিজ্ঞানী, বলছেন যে তিনিও এটাকে এভাবে একভাবে গ্রহণ করেছেন, কিন্তু তিনি আবার এটাও বলছেন যে এর মানে এই না যে কর্তা অ্যাক্টর যা করে তা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন কোনো কিছু। কারণ সে যা করে, তিনি বলছেন actors bound by choosing but at the same time constrained by transforming. সে কর্তা এখানে strategically manipulating, at the same time unconscious of the frames within which they move. অর্থাৎ এখানে কর্তা যে সবসময় একটা রেশনাল চয়েস করছেন এবং তিনি তার কাজের সম্পূর্ণভাবে ওনার, তার কাজের সম্পূর্ণ দায়িত্ব তার চিন্তা, তার সম্পূর্ণ রকম ভাবে তার মনস্তত্ত্ব জাত, অর্থাৎ ইন্ডিভিজুয়াল না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে সাবজেক্ট ইন্ডিভিজুয়াল না। এখান থেকেই কর্তার আলোচনাতে, কর্তা সত্তার আলোচনাতে ইন্ডিভিজুয়ালকে প্রশ্ন করবার যে ধারা, দার্শনিক ধারা, তার জায়গায় আমি যাব।
সেখানে আমি দেখবো যে নৃবিজ্ঞানে একভাবে কর্তাকে দেখছে যে কর্তা সত্তা যে ব্যক্তি, সেই ব্যক্তি তার সংস্কৃতির মধ্যে কিভাবে বিচরণ করে, ব্যক্তির সাথে সংস্কৃতির যে সম্পর্ক সেটাই হচ্ছে কর্তা। এখানে কিন্তু কর্তার সাথে তাহলে সমাজের একটা আন্তঃনির্ধারণী সম্পর্ক আমরা দেখতে পাই, ইন্টারডিটারমিনিস্টিক একটা সম্পর্ক দেখতে পাই, অর্থাৎ উভয়কে ডিটারমাইন করে, নির্ধারণ করে। আমরা আরেকটু যখন কিন্তু এর পাশাপাশি যদি আমরা দেখি যে দর্শনে বিশেষ করে সাইকোঅ্যানালিটিক থিওরির ক্ষেত্রে সাবজেক্টকে বিশ্লেষণ করবার ক্ষেত্রে পশ্চিমা কর্তার যে ধারণা, সেই ক্ষেত্রে নারীবাদীরা সেই কর্তার ধারণাকে চ্যালেঞ্জ করেন। কেননা কর্তার ধারণা পশ্চিমা আধুনিক, বিশেষ করে মারিয়া লুগোনস তার মধ্যে একজন, তিনি বলছেন যে এখানে পশ্চিমা এবং আধুনিক কর্তার যে ধারণা সেটা হচ্ছে রেশনাল, যৌক্তিক এবং ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, এবং এটা এতটাই আমাদের চিন্তার মধ্যে গ্রথিত যে এর বাইরে আমরা চিন্তাই করতে পারি না। ফলে এখানে যেমন উত্তর কাঠামোবাদী চিন্তকরা পরবর্তীতে বিশেষ করে ফুকো এবং ডিলিউজ সাবজেক্টিভিটি নিয়ে অনেক আলোচনা করেছে এবং কিভাবে ইতিহাসের মধ্যে কর্তা গঠিত থাকে তা নিয়ে দেখাচ্ছেন। কিন্তু আবার তারা যখন বিশেষ করে স্পিভাক বলছেন, তারা যখন অপশ্চিমা সমাজ নিয়ে কথা বলতে চান, তখন তারা তাদের যে প্রিভিলেজ, তাদের পশ্চিমা সমাজের তাদের যে জ্ঞানের প্রিভিলেজ, সেটাকে অনেক সময় তারা বিশ্লেষণ করেন। ফলে ওটা সিচুয়েশনাল, তাদের নিজেদের জ্ঞানের যে পজিশনকে সিচুয়েশনাল হিসেবে তারা সিচুয়েট করেন না। সেক্ষেত্রে ভৌগোলিকতার সিচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, কে কর্তা এবং কে কোন জায়গাতে বসে কর্তাগিরিটা করছেন। এই বিষয়গুলো নিয়ে নারীবাদীরা কথা বলছেন এবং সেক্ষেত্রে আমি অনেক ধরনের সাবজেক্টিভিটি আলোচনা আছে, সেক্ষেত্রে আমি যে আলোচনাটা গ্রহণ করেছি সেটা হচ্ছে রোজি ব্রাইদত্তি। তিনি ইরেগারিয়ান এবং ডিলিউজিয়ান সাবজেক্টিভিটির ধারণাকে একসাথে মিলিয়েছেন। দুটোকে যে পুরোপুরি তিনি গ্রহণ করেছেন তা না, দুটোর কিছু অংশ থেকে গ্রহণ করেছেন, ডিলিউজের কিছু এবং ইরেগারের কিছু অংশ গ্রহণ করেছেন। ইরেগারের বক্তব্য হচ্ছে যে নারী কর্তা না, কেননা কারণ নারীর কর্তা সত্তা পুরুষের যে ভাষা, ফালোগোসেন্ট্রিজমের যে ভাষা, পুংলিঙ্গের যে ভাষা, সেই ভাষায় নারীর কর্তা সত্তা নির্মাণ করা সম্ভব না, নারীর আসলে কোনো কর্তা সত্তা নেই। তাহলে কি করতে হবে? তাহলে নারীর শরীর থেকে তার এই কর্তা সত্তা লিখতে হবে, তৈরি করতে হবে, এবং সেটা হবে তার এমবডিড সাবজেক্টিভিটি, এবং সেটা ভিন্ন, সেটা এক না, সেটা বহুমুখী ফান্ডামেন্টালি। এবং এই যে ভিন্ন, পুরুষের কর্তা সত্তার থেকে নারীর কর্তা সত্তা যে ভিন্ন এবং সেটা যে নাই এখন পর্যন্ত, সেটা যে তৈরি করতে হবে, সেখান থেকে তিনি সেক্সুয়াল ডিফারেন্সের কথা বলেন। তিনি ডিফারেন্সটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে নারী পুরুষের এক্ষেত্রে ভিন্নতা আছে, যার কারণে অনেকে ইরেগারিকে আবার অনেক ক্ষেত্রে সমালোচনার মুখেও পড়তে হয়। উনি খুবই কন্ট্রোভার্সিয়াল তাত্ত্বিক হিসাবে অনেকে মনে করেন, কিন্তু আবার এই সেক্সুয়াল ডিফারেন্সটাকে ব্রাইদত্তি পাঠ করছেন যে এই ডিফারেন্সটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ডিফারেন্সের মধ্য দিয়ে যেহেতু একটা অসম লিঙ্গ ব্যবস্থার মধ্যে ঐতিহাসিকভাবে আমরা আছি, ফলে নারীর অভিজ্ঞতা ভিন্ন, এবং এই ভিন্ন জায়গা থেকে যদি তার স্বর তৈরি করতে না পারে, তাহলে তার কর্তা সত্তা পুরুষের ভাষা দিয়ে তৈরি হবে না। এখন এই যে তার কর্তা সত্তা কি তাহলে পিওর কিছু, সম্পূর্ণ কোনো কিছু, তাহলে কি হবে এটার ধারণা, কিভাবে তৈরি করা সম্ভব? ভাষা যদি হয় পুরুষতান্ত্রিক, ভাষা যদি হয় ফালোগোসেন্ট্রিক, তাহলে সেই ভাষা দিয়ে কিভাবে নারীর কর্তা সত্তা তৈরি করা যায়? এখন সেক্ষেত্রে তিনি ডেলিউজকে নিয়ে আসছেন। তিনি দেখাচ্ছেন যে ডেলিউজের বিকামিং এর ধারণা তিনি ব্যবহার করছেন। বিকামিং এর ক্ষেত্রে ডেলিউজ বলছেন যে আসলে সাবজেক্টিভিটি কোনো একক বা সম্পূর্ণ বিষয় না, সাবজেক্টিভিটি
এখানে যদি আমি একটা ছবি নিয়ে এসে দেখাচ্ছি, যে তিনি বলছেন রাইজোম, অর্থাৎ আপনারা যদি দেখেন যে আদা আদা হচ্ছে আদার বিভিন্ন গাছ থাকে, খুব সুন্দর গাছ, কিন্তু তার শেকড়টা একটা শেকড়ের সঙ্গে আরেকটা শেকড় যুক্ত থাকে, এবং এটাকে হচ্ছে রাইজোম বলা হচ্ছে। ফলে ডেলুজির বক্তব্য অনুযায়ী যদি বলা যায় যে ওই রাইজোমটাই হচ্ছে সাবজেক্ট, আর এই গাছটা যেটা আমরা দেখাচ্ছি, যে গাছটাকে আমরা আসলে মনে করি ব্যক্তি। ওই ব্যক্তি আসলে সাবজেক্টিভ না, ব্যক্তির কর্তা সত্তা নাই, কারণ কর্তা সত্তা আসলে নিহিত আছে ওই রাইজোমের মধ্যে। এবং ওই রাইজোমের আসলে কোন জায়গাতে ওই ব্যক্তি, ওই গাছগুলো যদি হয় নারী পুরুষ, তাহলে রাইজোমটা হবে বিকামিং সামথিং, বিকামিং সাবজেক্ট। রাইজোমটা কখনোই সম্পূর্ণ ব্যক্তি না, সম্পূর্ণ ব্যক্তির কর্তা না। রাইজোমটা হচ্ছে সবসময় বিকামিং এর মধ্যে আছে, অর্থাৎ সেটা সবসময় একটা প্রসেসের মধ্যে আছে, এবং এটা কখনোই সম্পূর্ণ না। রোজি বাইদুত্তি এই দুটো তত্ত্বকে একসঙ্গে নিয়ে বলছেন যে becoming woman then should be the first step towards constructing female subjectivity. এখন তিনি এই ফিমেল কথাটাকে বাতিল করে দিচ্ছেন না, কারণ তার কাছে ফিমেল বা মাইনরিটি বা মাইগ্রেন্ট বা যে কোনো ধরনের মার্জিনালাইজ পজিশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতায় যে প্রান্তিক থাকে, প্রান্তিকের সাবজেক্ট হয়ে ওঠাই, তাহলে হতে চাওয়াটাই হচ্ছে বা ওই পথে যাওয়াটাই হচ্ছে, বা বলতে পারেন যে ফ্যালোগোসেন্ট্রিক সাবজেক্ট থেকে সরে এসে প্রান্তিক সাবজেক্টের পথে যাওয়াটাই হচ্ছে বিকামিং মার্জিনালাইজ সাবজেক্ট এবং বিকামিং ওয়ামেন। এখন এই যদি হয় আমি যেভাবে সাবজেক্টিভিটিকে দেখি, তা হচ্ছে আমি বাইদুত্তির এই ধারণাটাকে সাবজেক্টিভিটি হিসাবে দেখছি, এবং এটা হচ্ছে বিকামিং, এটা অসম্পূর্ণ, এটা কখনোই বিকেম না, এটা কখনোই বিইং না, এটা হিউম্যান বিইং না। বিইং মানে হচ্ছে আমি অস্তিত্ব বর্তমান, এখানে আমি হয়ে উঠেছি। বিকামিং মানে আমি হয়ে উঠছি, এবং এটার কোনো শেষ নাই। এই যদি হয় অসম্পূর্ণ কর্তা সত্তা, তাহলে সবসময় সেটা টেম্পোরাল এবং সেটা অস্থায়ী, এবং এই অস্থায়ীটাই কখনো এক জায়গাতে সবসময় বিচরণ করে, কিন্তু এটা আবার বিমূর্ত না। এই যে গাছের রাইজোমের কথা বলছি, এই রাইজোমটা কিন্তু বিমূর্ত না, এটা দুটো অনেকগুলো ব্যক্তির সাথে লিঙ্কড, এবং এটা আছে। এই যে এই ফ্রেম থেকেই আমি ডিকলোনিয়ালিস্ট জেন্ডারকে, যেটা লুভেনসের যে বক্তব্য, যে কলোনিয়ালিটি অফ জেন্ডার থেকে সরে আসার জন্য আমি এই ফ্রেমটাকে ব্যবহার করছি কর্তা সত্তা হিসেবে। এখন এই যদি হয় আমার ফ্রেম, তাহলে বিঔপনিবেশিক কর্তা এবং ভাওয়াইয়া নারী, এই দুটো বিষয়কে আমি কিভাবে এক করব, কিভাবে দেখব এই ফ্রেমের মধ্য দিয়ে। আমি এখানে একটা গানের কথা নিয়ে এসেছি। এটা হচ্ছে 1903 সালে প্রকাশিত কলোনিয়াল যে অ্যাডমিনিস্ট্রেটর স্যার জর্জ গ্রিয়ারসন, তার যে বিশাল একটা কাজ লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে তিনি বিভিন্ন মানে ইন্ডিয়ার বিভিন্ন কোনায় কোনায় প্রতিটি অঞ্চলের ডায়ালেকটিক যে ভিন্নতা তাকে নিয়ে এসেছেন। এবং এটা করতে গিয়ে তিনি একটা মজার কাজ করেছেন, যে একটা ছোট্ট বিবরণী, একটা কমন ডেসক্রিপশনকে বিভিন্ন ডায়ালেক্টে কিভাবে বলা হচ্ছে তা তিনি লিপিবদ্ধ করেছেন। মজার বিষয় হচ্ছে, যখন তিনি রাজবংশী ডায়ালেক্ট নিয়ে বলছেন, তখন তিনি তার যে ফরম্যাটের যে একটা প্যারাগ্রাফ, সেই ফরম্যাটের প্যারাগ্রাফ না দিয়ে তিনি এই গানটি তুলে নিয়ে এসেছেন, এবং তিনি বলছেন যে রাজবংশী ভাষা ডায়ালেক্ট হিসেবে এই গানটিকে তিনি তুলেছেন। এটা খুবই মজার যে কলোনিয়াল শাসক যখন বিভিন্ন ডায়ালেক্ট গুলোকে বর্গে বর্গে ক্যাটাগরিক্যাল বর্গ হিসাবে ডায়ালেক্ট গুলোকে সাজাচ্ছেন, যেটা কিনা কলোনিয়ালিজমের একটা টেকনিক, যে কিভাবে আমরা এই অর্ডার, কলোনিয়াল অর্ডারকে প্লেস করা,
যেটা যা কিনা অনেকটাই ফ্লুইড, সেটাকে বর্গে বা বলতে পারেন যে বাক্সবন্দি করা। এটা হচ্ছে কলোনিয়ালিজম অফ পাওয়ার, অফ নলেজ, সরি। তো সেই যখন সেই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি যে ফরম্যাটটা ব্যবহার করেন, সেই ফরম্যাটটা রাজবংশী ভাষার ক্ষেত্রে ব্যবহার না করে তিনি একটা গানকে তুলে নিয়ে এসেছেন। এখান থেকে মনে হতে পারে যে এই গানটা মোটামুটি ওই অঞ্চলের একটা রিপ্রেজেন্টেটিভ, বা বেশ বলতে পারেন যে কমন, এটা একটা অনুমান, এটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক অনুমান ভুল হতে পারে, কিন্তু একটা অনুমান যে এটার যথেষ্ট একটা ভূমিকা আছে, যার কারণে তিনি এটাকে তুলে এনেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা যে গানের যে কর্তা এখানে, অর্থাৎ আচ্ছা আমরা তো কর্তা নিয়ে আলাপ করেছি, কিন্তু কর্তার আবার একটা দিক হচ্ছে যে আমরা ভাষার ক্ষেত্রে কে কর্তা। ভাষার ক্ষেত্রে, ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা বলি সাবজেক্ট অবজেক্ট, বাংলা ভাষার ক্ষেত্রে আমরা বলি কর্তা, এবং কর্তার অনেকগুলো ধরন আছে, যেমন কারক, কর্তৃকারক, প্রযোজ্য কারক, প্রযোজক কারক, ব্যতিহার কারক, এই বিষয়গুলো। এবং এই ভিন্নতা খুবই খুবই ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। তো সেই কারক হচ্ছে নারী, একটা ইয়াং একটি যুবতী নারী, যে কিনা বলছেন যে আমার যৌবনের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না, এখন এটা নিয়ে আমি কি করব। গিয়ারসন এই গানটা ট্রান্সলেট করে হচ্ছে যে এখানে যে না হইল মোর বিয়া, এই বিয়া শব্দটা ট্রান্সলেট করেন হচ্ছে হাইমেন ফেভার, অর্থাৎ সতীচ্ছদ। সতীচ্ছদ খুবই ফ্যালোগোসেন্ট্রিক একটা টার্ম, কিন্তু সতীচ্ছদ বলতে কি বোঝায়? সতীচ্ছদ বলতে যদি আমরা ধরে নিই যে ফার্স্ট সেক্সুয়াল এনকাউন্টার। এখন এই নারী তার ফার্স্ট সেক্সুয়াল এনকাউন্টারের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, কিন্তু টার্মটা তিনি ব্যবহার করছেন বিয়া হিসাবে। তাহলে বিয়া ওই নারীর ক্ষেত্রে, ওই সাবজেক্টের, ওই নারীর ক্ষেত্রে প্রথম যৌন সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। এখন এটা হচ্ছে, এই গানটা কালেক্ট করা হয়েছে 1909 সালে। তার 30 বছর আগ ধরে গিয়ারসন কাজ করছেন, 30 বছর ধরে তিনি এই কাজগুলো করেন। সো ধরে নেওয়া যায় যে এই গানগুলো সেই সময়কালে 18 শতকের শেষ ভাগকালে প্রচলিত ছিল। সেই 18 শতকের শেষ ভাগে এই উপনিবেশিক সমাজে, এই দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে উত্তরবঙ্গে কি ঘটছে তা যদি আমরা একটা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে আমি এখানে 3টা উদাহরণ দিচ্ছি। যে তনিকা বাংলা পাবলিক পরিসরের উদ্ভব ঘটেছে, এবং সেই সাথে বিয়ে ব্যবস্থা কলোনিয়াল রিফর্মের মধ্য দিয়ে বিবাহ একটি নতুন এবং শক্তিশালী, ওয়ান অফ দ্য মোস্ট সব পাওয়ারফুল সামাজিক চুক্তি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং বিয়ে না বলবো যে যৌন সম্পর্কে বিভিন্ন ধরনের চর্চা, যেটা কিনা সমাজে একভাবে সিদ্ধ, তা থেকে এক নারী পুরুষ এক বিয়ে ব্যবস্থাটি একদম বলতে পারেন যে যেটা লুঘনেসের কলোনিয়ালিটি অফ জেন্ডার, কলোনিয়ালিটি অফ ম্যারেজ, পশ্চিমা বিয়ের ধারণাটা এখানে আরোপ করা হচ্ছে। এবং এই আরোপনের ক্ষেত্রে যেটা আমরা দেখি, পার্থ চ্যাটার্জি যেভাবে দেখাচ্ছেন যে বাঙালি জাতীয়তাবাদী ধারণা থেকে এই উপনিবেশকে প্রতিহত করবার জন্য বিয়ে বা পরিবারের ধারণাটি হচ্ছে তাদের জন্য একটা কেন্দ্রীয় হাতিয়ার হয়ে ওঠে। এবং এই রিফর্মেশনটা কিন্তু পশ্চিমের বিয়ের ধারণাটাকে এখানে যে প্রয়োগ করা হচ্ছে তা না। এই রিফর্মেশনটা ঘটছে পশ্চিমের বা ইউরোপীয় বিয়ে, ভিক্টোরিয়ান বিয়ের ধারণার সাথে ভারতীয় উপমহাদেশের বিয়ের ধারণার এক ধরনের অ্যামালগামেশন হচ্ছে, এক ধরনের সংকর করা হচ্ছে সিলেকশন, এক্সক্লুশন, ইনক্লুশনের মধ্য দিয়ে। বিভিন্ন ধরনের যৌন সম্পর্ক যা বিয়ে বা নারী পুরুষ তাদের মধ্যে, প্রথার মধ্যে, চর্চার মধ্যে থাকে, সেখান থেকে একটা মাত্র ক্যাটাগরিকে, একটা মাত্র প্যাটার্নকে লিগালি, আইনগতভাবে
সিদ্ধ প্যাটার্ন হিসাবে রিফর্ম করা হয়। এবং তনিকা সরকার চারুগুপ্ত বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে, যেমন সতী বিতর্ক নিয়ে আমরা জানি যে বেঙ্গলি ন্যাশনালিস্ট ন্যারেটিভ, বেঙ্গলি ন্যাশনালিস্ট যে মানে বলতে পারেন যে একভাবে ঔপনিবেশিক বিরোধী বাঙালি জাতীয়তাবাদী ধারা যেমন ভাবে পরস্পর, যেটা স্পিভাক বলছেন যে ইটস বিটুইন দ্য, এটা হচ্ছে ব্রাউন পুরুষের সাথে সাদা পুরুষের লড়াই ব্রাউন নারীকে উদ্ধারের জন্য, অর্থাৎ সাদা পুরুষ ব্রাউন নারীকে, বাদামি পুরুষের হাত থেকে উদ্ধার করছে, সতী যে এই যে ডিসকোর্স। এবং লতামণি বলছেন যে এই যে জাতীয়তাবাদী ডিসকোর্স এবং এই যে কলোনিয়াল ডিসকোর্স, এই দুই ডিসকোর্সের যে সংঘর্ষ, এই সংঘর্ষের মধ্যে নারীর যে স্বর সেটা আসলে সেটা নাই হয়ে যায়, সেটা সাইলেন্সড হয়ে যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে পার্থ চ্যাটার্জির বক্তব্য থেকে আমরা দেখতে পাই যে ভদ্র মহিলা, ভদ্র লোক প্রকল্প যে তৈরি হয় এবং সেই ভদ্র মহিলার যে ধারণার উদ্ভব হয় কলোনিয়ালিজমকে প্রতিহত করতে গিয়ে নতুন করে একটা নতুন ধরনের জেন্ডার লিঙ্গ সম্পর্ক, এবং সেটা ভীষণ রকম ভাবে পিতৃতান্ত্রিক লিঙ্গ সম্পর্কে নতুন ভাবে নির্মাণ করা হয়। এবং এর কারণে অনেক ধরনের চর্চা ক্ষেত্রে, যেমন সতী বলতে পারেন বা বাল্য বিবাহের ক্ষেত্রে পড়তে পারেন যে বাঙালি জাতীয়তাবাদীরা ঔপনিবেশিক আইনের সাথে বলতে পারেন বিতর্কে লিপ্ত হলেও একটা বিষয় তারা খুব কড়া থাকেন, খুব মানে শক্তিশালী অবস্থান নেন, তা হচ্ছে অ্যাডাল্টারির ক্ষেত্রে, পরকীয়ার ক্ষেত্রে। এবং তারা বলতে থাকেন যে পরকীয়াকে আইনগতভাবে দমন করতে হবে। এবং যেটা কিনা চারুগুপ্ত বলছেন যে ম্যারেজ অ্যাডাল্টারি হয়ে ওঠে বিয়ের আদার। একই রকম ভাবে তনিকা সরকার দেখাচ্ছেন যে বটতলা যে সাহিত্য, বটতলার সাহিত্য বাংলা অঞ্চলে, এবং এই বটতলার সস্তা সাহিত্যের মধ্য দিয়ে বাংলা পাবলিক পরিসরের উদ্ভব ঘটে। এবং এই বাংলা পাবলিক পরিসর ঠিক সম্ভ্রান্ত বাঙালি যে ভদ্রলোক জাতীয়তাবাদী সেই পরিসর না, এটা আরো বেশি ব্যাপ্ত এবং এটা অনেকটা সাবলটার্ন একটা পাবলিক পরিসর। এবং যেখানে সস্তা শুধুমাত্র বই না, বটতলার বই পুঁথি না, নানা রকমের যেমন ধরেন পটচিত্র, তারপর নানা ধরনের এই ধরনের পাবলিকেশনের মধ্য দিয়ে একভাবে পাবলিক পরিসরের উদ্ভব ঘটে। পাবলিক পরিসরের উদ্ভব ঘটার মধ্য দিয়ে কি উদ্ভব ঘটে, সেটা হচ্ছে যে পাবলিক ওপিনিয়ন তৈরি হয়, মানুষের মতাদর্শ এবং তাদের চিন্তা ভাবনা, এবং এটা যে কোন রকম ভাবে একমুখী তা না, বিতর্ক। এবং খুবই ইন্টারেস্টিং, তনিকা সরকার বই হিন্দু ওয়াইফ হিন্দু নেশন বই দেখাচ্ছেন যে একটা কেলেঙ্কারি, একটা পরকীয়া কেলেঙ্কারি ঘটনাকে বিশ্লেষণ করে তিনি দেখাচ্ছেন যে পটচিত্রের মধ্য দিয়ে যখন এক পুরুষ তার স্ত্রী নবীন হচ্ছেন একজন সরকারি কর্মচারী যে কিনা কলকাতায় থাকতেন, এবং তার অনুপস্থিতিতে তার স্ত্রী এক পুরোহিতের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়, এবং একটা পর্যায়ে যখন নবীন জানতে পারে তখন সে পুরোহিতকে সে হত্যা করে। এখন সেই নবীনের বিরুদ্ধে ঔপনিবেশিক সরকার হত্যা মামলা দেয়, কিন্তু পাবলিক পরিসরে যে বটতলার পুঁথি বা বলতে পারেন যে ডিসকোর্স, সেই ডিসকোর্সের মধ্য দিয়ে নবীনের যে অপরাধ, হত্যার অপরাধ, সেটাকে একেবারে গৌণ হিসাবে দেখা হয়, বলা হয় যে না, সে যা করেছে সে ঠিক করেছে, এরকম একটা পাবলিক ওপিনিয়ন, পাবলিক প্রেশার তৈরি হয়। যেটা চারুগুপ্ত বলছেন যে যখন আমরা বলি যে পাবলিক প্রাইভেটের ঔপনিবেশিকতার মধ্য দিয়ে ঘর বাহিরের বিভাজন তৈরি হচ্ছে, এবং ব্যক্তিগত অর্থাৎ বিয়ে, যৌনতা, এই বিষয়গুলো নিয়ে, এগুলো ঘরের বিষয়, এগুলো প্রাইভেট বিষয়, এবং এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হচ্ছে না, চারুগুপ্ত বলছেন যে আসলে বিষয়টা সেরকম না।
এটা আরো বেশি, অনেক বেশি মতামতের বিশ্লেষণের বিতর্কের বিষয়ে পরিণত হয়। ব্যক্তিগত যৌন সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক এই পাবলিক পরিসরের মধ্য দিয়ে একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। পাশাপাশি আমরা দেখি যে সুমন্ত ব্যানার্জি বলছেন যে ভদ্রমহিলা প্রকল্প, ভদ্রমহিলা তৈরিকরণ প্রকল্পের মধ্যে দিয়ে নানা ধরনের যে নারীরা, যে নিম্নবর্গের নারী, যেমন নেড়ি, বষ্টমী, যারা কিনা বিভিন্ন তাদের বিভিন্ন পণ্য নিয়ে, ছোটখাটো পণ্য নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গান গেয়ে পণ্য বিক্রি করতেন, বা বিভিন্ন ধরনের নাপিত, এই যে একটা নিম্নবর্গের নারীদের মধ্যে একটা বড় সড়ো পেশাজীবী, এবং তারা কিনা সঙ্গীত শিল্পীও একভাবে, নৃত্যশিল্পীও একভাবে, এবং যেটাকে তারা এই পুরো একটা তাদের মধ্যবিত্ত নারীর অন্দরমহলে তাদের অবাধ প্রবেশাধিকার ছিল। কিন্তু এই ভদ্রমহিলাকরণ প্রকল্পের মধ্য দিয়ে এই বিচ্ছেদটা ঘটে যায়। অর্থাৎ ভদ্রলোকরা মনে করেন যে না, এরা খুব একটা অনৈতিকতার তারা প্রচার করছেন, অনৈতিক ধরনের চিন্তা ভাবনা, কথাবার্তা, তাদের গান, নাচ, তাদের পণ্য, এবং তারা ঠিক মতো তাদের ঠিক সতীত্ব বা বলতে পারেন যে জেন্ডার যে নর্ম তারা ঠিক মতো মেনটেন করেন না। ওই যে ফ্লুইডিটি এবং ওই যে বিভিন্ন বহুমুখী ধরনের চর্চা, সেখান থেকে ভদ্রমহিলাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন পড়ে যে তাদের থেকে একটা বিচ্ছিন্ন হবার প্রয়োজন পড়ে। এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে তাহলে এমন একটা কিছুর অস্তিত্ব সে সময় ছিল, যে অস্তিত্বটি যা ভদ্রমহিলাদের জন্য, ভদ্রলোকের জন্য খুব আশঙ্কার বিষয়ে পরিণত হয়। এবং সে জায়গাতে আমি ভাওয়াইয়াকে এনে দেখতে চাই। দেখতে গিয়ে দেখায় যে যখন আমরা দেখছি যে বিয়ে একমাত্র বিয়ে হচ্ছে সামাজিক একটা পবিত্র চুক্তি বলে বাঙালি জাতীয়তাবাদীরা, এবং বিয়েটা হচ্ছে যে পবিত্র, নারী পতি হচ্ছে দেবতা, এবং তারা বলছেন যে আমাদের যে বিয়ে তা ভিক্টোরিয়ান বা পশ্চিমা বিয়ের ধারণা থেকে ভিন্ন। পশ্চিমা বিয়ে হচ্ছে নারী পুরুষের একটা রোম্যান্স হচ্ছে মুখ। আমাদের বিয়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিবার, ধর্ম, এবং এটা মোর স্পিরিচুয়াল, এবং এটা ডিভাইন, পবিত্র। এই যদি হয় বিয়ের নতুন রকম রিফর্ম, তাহলে ভাওয়াইয়ার বিয়ে কিভাবে আমরা দেখি? এখানে আমি দুটো উদাহরণ দেখতে পাচ্ছি। যে একটা তো প্রথম ওই গানটার কথা আমি বললামই, আর দুটো গানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়েতে তিনি বলছেন যে এক নারী কর্তা, ওই ভাওয়াইয়া গানের কর্তা, তিনি বলছেন যে আমার কোলে বাচ্চা, ছোট বাচ্চা, এবং ওই নদীর ওপারে আমার যে বন্ধু সে আমাকে ডাকছে, আহ্বান করছে, এবং তার জন্য আমার পরাণ ফুটছে। এখানে দেখবেন এবং এখানে আসলে এখানে বাদ পড়ে গেছে, শেষের নিচের অক্ষে বলা হচ্ছে, তিনি বলছেন যে ও বন্ধু মরিলে হব আরি, আমার বন্ধু যদি মারা যায় তাহলে আমি নাওয়া খাওয়া সব ছেড়ে দিব, কিন্তু আমার বর যদি মরে তাহলে আমি খাবো, আমি সব করব। এখন আমরা সতীর যে ধারণা আমরা দেখি, সে একই সময়কালে পাশাপাশি যদি দেখি, সতীর ধারণা কি হচ্ছে যে স্বামী মারা গেলে তার সমস্ত কিছু আমরা নারী বাদ দিয়ে দিচ্ছে, এবং সে নিজে এমনকি তার জীবনকে সে স্যাক্রিফাইস করছে। এই হচ্ছে সতীর ধারণা। লতামণি বলছেন যে বাংলা জাতীয়তাবাদী যে বয়ান আর কলোনিয়াল যে বয়ান, এই দুই বয়ানের মাঝখান দিয়ে নারীর বয়ান আমরা হারিয়ে ফেলি। তাহলে এই ভাওয়াইয়া গানের যে বয়ান, এই বয়ানকে আমরা কোথায় রাখবো? তাহলে এই দুই বাইনারির মধ্যে, এই দুই বয়ানের মধ্যে যা হারিয়ে যায়, যা বাদ পড়ে যায়, তাই কি তাহলে এটা হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় আরেকটি বই আছে, যে আরেকটি গান এখানে বলছেন যে
বিয়ে এখানে আসছে তার তার জন্য একটা দমনমূলক একটা অপ্রেসিভ সিচুয়েশন, যেখানে শাশুড়ি আছে, ননদ আছে, এবং তার স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছে। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে, ভাওয়াইয়াতে বিয়ের কথাটা অনেক সময় ক্ষেত্রে বলা হয় বেচায়া খাইছে। বেচায়া খাইছে মানে হচ্ছে বাপে বেচায়া খাইছে, তাকে শুনলে মনে হয় যে তাকে দিয়ে দেওয়া হয়েছে বা একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, বেচে দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে তাকে বাবা মায়ে দিয়েছে আমাকে বিয়া একটা পাগলা স্বামী, যে স্বামী আমার আমার বালিশকেও ছুঁয়ে রাখে না। তা আমাকে আমাকে এখানে এই গানের মধ্যে দিয়ে তার যে সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন সেটা সে প্রকাশ করছে, এবং এই প্রকাশের শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন উইদিন ম্যারেজই এখানে তা না, পাশাপাশি শাশুড়ি ননদ যে তার উপর অত্যাচার করে সেটা নিয়েও বলছে। এবং এর পরিপ্রেক্ষিতে দূরের যে বন্ধু যে গান যে বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশি বাজানোর সময় তার যে উথাল পাথাল আবেগ, সে আবেগে যে তার কান্না পাচ্ছে, সে কান্না সে আসলে ঢাকছে ওই ভেজা কাঠ পোড়ালে যে অনেক ধোয়া হয়, সেই ধোয়ার আড়ালে সে নিজেকে ঢাকছে। তো এই এই বেশিরভাগ অনেক গানের ক্ষেত্রে বিয়ে এই ধরনের, এক হচ্ছে যখন যে গানটি গিয়ারসন দেখাচ্ছেন যে বিয়ে হচ্ছে সেক্সুয়াল এক্সপেরিয়েন্স, এই গানের ক্ষেত্রে বিয়ে হচ্ছে দমনমূলক, অর্থাৎ তার সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন। এবং এটা তাহলে দেখা যাচ্ছে যে নারীর এই যে ভাওয়াইয়া নারীর ক্ষেত্রে বিয়ের বিষয়টার সঙ্গে সেক্সুয়ালিটি একটা সম্পর্ক আছে, এবং তার সে আসলে সেক্সুয়াল পার্সপেক্টিভ থেকে, সেন্সুয়াল পার্সপেক্টিভ থেকে বিয়েকে দেখছে। সেই সাথে সাথে আবার বিয়ে কিভাবে তাকে অপ্রেসিভ সিচুয়েশনের মধ্যেও ফেলে সেটাও এখানে নিয়ে আসছে, যে তার শাশুড়ি ননদ কিভাবে তার উপর অত্যাচার করছে সেগুলো আছে। এখন এই হচ্ছে ভাওয়াইয়ার একটা লিরিক্স, যেটাকে আমরা প্রত্নবস্তু হিসাবে দেখতে পারি, যে ওই সময়কালের 18 শতকের শেষ ভাগের বা প্রথম ভাগের যে কলোনিয়াল বা বাংলার জাতীয়তাবাদী যে উত্থান, তার পরিপ্রেক্ষিতে ইতিহাসের একটা প্রত্নবস্তু হিসেবে আমরা বিশ্লেষণ করতে পারি। কিন্তু এটা আমাদেরকে কি বলে, সেই 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 প্রশ্নটিকে আমি আমার গবেষণায় খোঁজার চেষ্টা করেছি, এবং সেখানে আমার কেন্দ্রীয় প্রশ্ন ছিল যে ভাওয়াইয়া গানের যে নারী কর্তা চরিত্র, যে নারী গানটা, নারীর স্বরে যে গান চরিত্র, তা কার স্বর, এখানে কর্তা কে। এবং এটাই ছিল আমার গবেষণার মানে অনুসন্ধানের জায়গা। এটা ছিল এতক্ষণ যা বললাম তা হচ্ছে প্রেক্ষাপট, আমার ফ্রেমিং, এবং সেখান থেকে আমি ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি দেখছি যে ওটা একটা প্রত্নবস্তু। এখন এই প্রত্নবস্তু নিয়ে আমি কি করব, তো সেখানে আমি প্রশ্ন করেছি এবং আমি বিভিন্ন যে গবেষণা প্রবন্ধ সেখানে দেখেছি যে ভাওয়াই গানের কথা কার লেখা, তার লিঙ্গ পরিচয় কি। বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে উত্তর পেয়েছি যে এটা ভাওয়াইয়া গান হচ্ছে নারীর মনের আকুতি, কিন্তু এটা পুরুষের ভাষায় লেখা, পুরুষ লিখেছে। এখন এর পরের প্রশ্ন যখন আমি যাই যে এই যে নারীর মনের আকুতি কি পুরুষ লিখতে পারে, এই দ্বিতীয় প্রশ্নে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খুবই মজার উত্তর পাই, মজার ডিসকাশন, আমার আলোচনা উঠে আসে। এবং তখন আমার অনেক নারী এবং অনেক পুরুষই বলেন যে এটা আসলে অনুভবের বিষয়, এটা কে কিভাবে অনুভব করছে, অনুভূতির বিষয়, ইমোশনের বিষয়। একজন পুরুষ হয়েও সে নারী অনুভূতি ধারণ করতে পারে। অনেক নারী উত্তরদাতা আমাকে বলছেন যে আসলে কার লেখা জানি না, তবে আমি যখন গান গাই তখন আমি ওই নারীটা হয়ে যাই। ফলে আমার কাজের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে কে লিখেছেন এবং তার লিঙ্গ পরিচিত। এক হচ্ছে যে এটা ইতিহাস থেকে উদ্ঘাটন করা খুব কঠিন। দ্বিতীয়ত হচ্ছে যে লোকগীতির ক্ষেত্রে অনেক লোকগীতির, যেমন আলান লোমাক্স একটা নৃবিজ্ঞানী যার কিনা বিশাল লোকগীতির সম্ভার আছে, কালেকশন করেছেন। তার বক্তব্য হচ্ছে যে লোকগীতি হচ্ছে কোনো ব্যক্তিক উৎপাদনা, এটা হচ্ছে সামষ্টিক উৎপাদন।
কারণ এটা যে শুনে শুনে যখন তৈরি হয়, শুনে শুনে পুনরুৎপাদিত যখন হচ্ছে, আমি যদি গানটা লিখিও আমার এই গানটা হারিয়ে যাবে যদি আর সকলেই সেই গানটাকে পুনরুৎপাদন না করতে থাকে, এবং এটা যদি সকলের না হয়ে ওঠে। ফলে অথরশিপ এখানে কি ব্যক্তিক, না তার কি কোনো লিঙ্গ পরিচয় আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গানের কথা বা লিরিক্স কি ধরনের অনুভূতি ধারণ করে। ওই যে আমি যখন বললাম সুমন্ত ব্যানার্জি বলছেন যে ভদ্রমহিলার অন্তরপুরে যে বষ্টমী নেরীদের অবাধ যাতায়াত ছিল, তার একটা খুব ইন্টারেস্টিং প্রমাণ আমরা পাই হচ্ছে নিহার বড়ুয়ার লেখালেখিতে। নিহার বড়ুয়া আপনারা সবাই অনেকেই জানেন যে প্রতিমা পাল বড়ুয়ার গোয়ালপাড়ার যে রাজবাড়ি, সেখান থেকে তিনি তার প্রতিমা পাল বড়ুয়া এসেছেন। প্রতিমা পাল বড়ুয়ার পিসি হচ্ছে নিহার বড়ুয়া। নিহার বড়ুয়া বলতে পারেন যে ওয়ান অফ দ্য ফার্স্ট এথনো মিউজিকোলজিস্ট এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে। তিনি তার ছোটবেলাকার কথা লিখছেন যে তার বাড়ি জমিদার বাড়ি হলেও, রাজবাড়ি হলেও, তার বাড়িতে এই নাচনেওয়ালা নেড়ি বষ্টমী এদের অবাধ যাতায়াত ছিল। একটা কারণ ছিল তার বাবা ভীষণ উদার ছিলেন, এবং এই কারণে তার ভাই বোনেরাও অনেক, কেউ কেউ চিত্রশিল্পী, কেউ চলচ্চিত্র নির্মাতা। ফলে তাদের কালচারালি তারা অনেক ওপেন মাইন্ডেড ছিলেন, এবং তাদের বাবা তাদেরকে এই যে কোন রকম ভাবে অন্দরমহলের মধ্যে রুদ্ধ করেননি। এবং তিনি নাচ শিখেছেন একজনের কাছে, তিনি বলছেন অঙ্কুর পাগলি। এই অঙ্কুর পাগলি নিজেকে বলতো রাজকন্যা, রাজকন্যা হিসেবে আসতো এবং তাদের বাইরে থাকতো, খেত, নাচ শিখাতো, গান শিখাতো। এবং এই অঙ্কুর পাগলি দ্বারাই তিনি নিহার বড়ুয়া অনুপ্রাণিত হন লেখালেখির জন্য। এবং নিহার বড়ুয়া খুব মজার মানুষ, তিনি কিন্তু মাহুত ছিলেন। মাহুতের কাজটা কিন্তু খুব সাহসের কাজ, কারণ বুনো হাতিকে বশে আনা, এবং যেটা ভাওয়াইয়ার বিভিন্ন গানের লিরিক্সে আমরা দেখি যে মাহুত বন্ধু প্রতি যে, বিশেষ করে গোয়ালপাড়া ও উত্তরবঙ্গের যে ভারতবর্ষে উত্তরবঙ্গের ক্ষেত্রে মাহুত আর আমাদের রংপুরের ক্ষেত্রে গাড়িয়াল, এই দুটো পার্থক্য আছে। তো ওই মাহুত যেহেতু বুনো পশুকে, বুনো হাতিকে বশ করে, বুনো হাতিকে টেম করে, ফলে মাহুতের প্রতি নারীর যে একটা কি বলবো মুগ্ধতা, এক ধরনের আকাঙ্ক্ষা, ডিজায়ার, সেটা অনেক গানে উঠে এসেছে। এবং নিহার বড়ুয়া নিজে মাহুত ছিলেন, মাহুত, তিনি বুনো হাতিকে বশ করতে পারতেন। এবং তিনি লিখেছেন তার বই প্রত্নবাসীর ঝুলিতে যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তিনি ভাওয়াইয়া গানের শুধু ভাওয়াইয়া না, বিভিন্ন ধরনের গানের লিরিক গানকে তুলে এনেছেন। এবং তিনি এই প্রশ্নটা করেছেন যে এই যে এই গানগুলোতে এরকম ভাবে নারীর ডিজায়ারকে, এবং অনেক ক্ষেত্রে সেটা পরকীয়া, অর্থাৎ যেটা কিনা ঠিক প্রথার যে যৌনসম্পর্ক, যেটা কিনা প্রথা সিদ্ধ যৌন সম্পর্ক, তার বাইরের যে আকাঙ্ক্ষা, যৌন সম্পর্কে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই সমস্ত গানে খুব এক্সপ্লিসিটলি আছে। এবং এটা তাকে খুব অবাক করেছিল যে এটা কিভাবে সম্ভব, কিভাবে এটা কেন থাকে, এবং কারা লিখে। নিহার বড়ুয়া বলছেন যে যারা এই গানগুলো লিখে তাদেরকে তিনি কবি হিসাবে বলছেন, যেটা হচ্ছে পল্লী কবি, যারা নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন, এবং এদের আসলে কোনো জেন্ডার নেই। এখন এই তাদের যে অথারে যে লিঙ্গ পরিচয় নেই, এটা নিহার বড়ুয়া বলছেন, এটাকে কি আমরা মারিয়া লুগোনেসের যে কলোনিয়ালিটি অফ জেন্ডারের যে সমালোচনা, তার সঙ্গে যুক্ত করতে পারি? যদি যুক্ত করি তাহলে আমরা দেখব যে জেন্ডারের যে ধারণা, নারী পুরুষের হায়ারার্কিক্যাল যে ধারণাটা কলোনিয়ালিজম ইম্পোজ করে, তার বাইরেও অন্য অনেক কিছু, অন্য ধরনের লিঙ্গীয় পরিচিতি থাকতে পারে। এবং এই যে জেন্ডার, নারী পুরুষের হায়ারার্কি, এবং নারী কোনটা নারীত্ব, কোনটা পুরুষের যে এরকম বিচ্ছিন্ন ধারণা, সেই ধারণার বাইরে গিয়ে যারা গানগুলো রচনা করেন তাদেরকে দেখতে পারাটা হয়তো হতে পারে কলোনিয়ালিটি অফ জেন্ডারের এক ধরনের বিনির্মাণ। এটা হচ্ছে আমার একটা প্রস্তাবনা।
এখন দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে আমি দেখছি যে গানের কথা বা লিরিক্স গুলো কি ধরনের অনুভূতি ধারণ করে, কার অনুভূতি ধারণ করে। বেশিরভাগ ক্ষেত্রে আমার উত্তরদাতারা বলছেন যে এটা নারী পুরুষে অনেকেই আছে, কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে গানগুলোর কর্তা হচ্ছে নারী, এবং যে নারীর মনের কথা, আকুতি, বেদনা, রাগ, ক্ষোভ, ডিজায়ার, অর্থাৎ নানা ধরনের অনুভূতি, এবং সেটা খুবই নারীর অনুভূতি। এবং শুধুমাত্র নারীর অনুভূতি না, সে অনুভূতি আবার তার যে রান্না বান্না, ঘর গুছানো, মাটি লেপা, তার যে জীবনযাপনের যে উদাহরণ, সেগুলো দিয়ে ব্যক্ত করা। একজন ভাওয়াইয়া গবেষক, বাংলাদেশের একজন ভাওয়াইয়া গবেষক, তিনি আমাকে বলছেন যে অন্যান্য অনেক পল্লীগীতি থেকে ভাওয়াইয়া অনেক বেশি জনপ্রিয় হলেও ভাওয়াইয়ার স্ট্যাটাস, মর্যাদা অনেক নিম্ন। কারণ হচ্ছে ভাওয়াইয়া ইমোশন গুলো খুব এবং এই ইমোশন গুলোর মধ্যে নারীর যে দৈনন্দিন জীবনযাপন, যেমন ঘর লেপছে বা ঝাড়ু দিচ্ছে, তিনি বলছেন যে ওই যে ঝাড়ু দিতে গিয়ে, উঠান ঝাড়ু দিতে গিয়ে তার ফাঁক দিয়ে যে বন্ধু চলে গেল, এবং ওই যে এক পলক চলে গেল, এক পলক বন্ধুকে দেখলাম, দেখার মধ্য দিয়ে আমার কি ঘটলো, সেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা তার উপমাগুলো কোনো বিমূর্ত উপমা না, কোন রকম উপমাগুলো হচ্ছে খুবই, রূপকগুলো হচ্ছে খুবই জীবন ঘনিষ্ঠ, খুবই দৈনন্দিন ডে টু ডে এক্সপেরিয়েন্সের উপমা। ওই যে যেটাকে বলছেন চালা কাঠ, ভেজা কাঠের যে ধোয়া, ভাতের বলক দেওয়া, বা কোথায়, এই উপমাগুলো নারীর জীবনের যে জীবন যাপন এক্সপেরিয়েন্সের, তার যে এমবডিড এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স জাত। এখন এখান থেকে আমরা দেখি যে এই গানগুলো যখন ঐতিহাসিক ওই সময় থেকে শুরু করে, কত আগে এটা বিদ্যমান ছিল আমরা জানি না, কিন্তু অ্যাটলিস্ট 19 শতকের 18 শতকের প্রথম ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত বিদ্যমান যে আছে, এই বিদ্যমান, এবং তার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এই গানের পুনরুৎপাদন কি ধরনের অনুভূতিকে ছড়িয়ে দেয়, কি ধরনের অনুভূতিকে যুক্ত করে, কি ধরনের অনুভূতিকে উস্কে দেয়। এখানে একজন আমার গবেষণার ক্ষেত্রে একজন উনি একজন গল্প করছিলেন যে ওখানে ওনার পরিচিত একজন নারী, তিনি খুব পছন্দ করেন ওনাকে, তার মেয়ের মতো এক নারী। তিনি, তার যেটা হয়েছে যে একটা বৈবাহিক একটা খুব কঠিন একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে সেই নারীটি ছিলেন, এবং তারপরে তিনি, তার সন্তান ছিল, 2 সন্তান ছিল, এবং তিনি তার পরবর্তীতে একজনকে বিয়ে করে তার সন্তানদের ছেড়ে তিনি বাড়ি ছেড়ে চলে যান, এবং এই ঘটনাটি ওই অঞ্চলে খুব তোলপাড় তৈরি করে। এবং তখন এই ঘটনাটি নিয়ে একজন গান লেখক গান তৈরি করার কথা চান, এবং তিনি পুঁথি লিখতে চায়। তো আমার যে উত্তরদাতা, তিনি বলছেন যে যখন ওই গান লেখক পুঁথি লিখতে চাচ্ছিলেন, তখন আমি তাকে বললাম যে তুমি পুঁথি না লিখে ভাওয়াইয়া লিখো। তো আমি জিজ্ঞেস করলাম কেন? তখন তিনি বললেন যে ভাওয়াইয়ার ফরম্যাটটাই এমন যেখানে ইমোশনটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে মোরালকে অটোমেটিকলি কম গৌণ জায়গায় চলে আসে, এবং এটা কম জাজমেন্টাল হয়। পুঁথির ক্ষেত্রে শেষে সম্পূর্ণ একটা মোরালস থাকে, একটা শিক্ষণীয় বিষয় থাকে। ভাওয়াইয়ার ক্ষেত্রে ওই উথাল পাথাল আবেগটা এত বেশি, ফলে তিনি বললেন যে ওই গানে ভাওয়াইয়ার ফরম্যাটের মধ্যে ওই ঘটনাটি লিখতে গেলেই ওই নারীর প্রতি একভাবে সহানুভূতিশীল হতে হবে। এটা বাধ্য করে রচয়িতাকে সহানুভূতিশীল হতে, অনুভূতির প্রতি সহানুভূতিশীল হতে। এই কারণে তিনি তাকে সাজেস্ট করেন যে ভাওয়াইয়া লিখতে, পুঁথি না লিখে। এখন এই যে অনুভূতি যুক্ত করে, যখন ভাওয়াইয়ার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বা গানে বা বিভিন্ন জমায়েতে, রিহার্সালে এই গানগুলো গাওয়া হয়, তখন কি ধরনের অনুভূতিকে তা উস্কে দেয়, তা আমার একটা কাজের কেন্দ্রীয় জায়গা ছিল। এবং আমি এটাকে বলছি যে ইমোশনাল অ্যাটমসফিয়ার বা অনুভূতির আবহ তৈরি হয়, এবং এই অনুভূতির আবহ
আম, দেখতে গিয়ে আমি সারা আহমেদের তত্ত্বকে অনুযায়ী দেখি যে এই অনুভূতি ব্যক্তিক না, এই অনুভূতি ঐতিহাসিক, এবং এই অনুভূতি একই অনুভূতি সবাই ধারণ করে না, বিভিন্ন জন বিভিন্নভাবে ধারণ করে, কিন্তু ধারণ করে। যেমন আমার অভিজ্ঞতা হয়েছে যে এমন একটি আসরের মধ্যে বসার, যেখানে একজন পুরুষ তিনি ভাওয়াইয়া গাইছেন গান গাইছেন, এবং গাইতে গাইতে তিনি কাঁদছেন, চোখ মুছছেন। এখন এই যে অশ্রু, এটা তো আসলে একটা দৈহিক ফেনোমেনা, দৈহিক প্রপঞ্চ, ফিজিক্যাল একটা ব্যাপার। তার ইমোশন, ভাওয়াইয়া নারীর যে বেদনা, একজন পুরুষ যখন এই গানটা গাচ্ছেন তখন তিনি সেই বেদনার মধ্যে একাত্ম হয়ে যাচ্ছেন, এবং একাত্ম হয়ে তার বডি রিয়াক্ট করছে। ফলে এই অনুভূতিটা হচ্ছে এমবডিড। এই অনুভূতিকে আমি বলছি যে এই অনুভূতি যে ধরনের অ্যাটমসফিয়ার, আবহ তৈরি করে, সেই আবহ কি কোন রকম ভাবে কর্তা সত্তার সাথে যুক্ত কিনা। এক্ষেত্রে আমি দেখি যে এই আরেকটি গানে বলছি যে আজি কি দিয়া বান্ধিয়া রাখবো রে আমার এই নয়া জৈবন। মানে এখানে জৈবন বলতে যা বোঝাচ্ছে, জৈবন হচ্ছে একটা থিং, এটা কোনো সেন্সুয়ালিটি, হচ্ছে একটা থিং, যাকে আপনি, একটা বস্তু যাকে আপনার ডিল করতে হচ্ছে। হ্যাঁ, এবং এই যে কোয়েশ্চেন যে আমি এটাকে কিভাবে ডিল করব, কিভাবে আমি এটাকে শাসন করব, এইটা আমাদের বস্তুর সাথে, দেহের কর্তার সাথে যে বস্তুর যে পার্থক্য, সে পার্থক্যটাকে আসলে ব্লার করে দেয়, ঝাপসা করে দেয়। এবং এটা হচ্ছে এমন একটা এমবডিড ফিলিং, যেখানে যেটা হচ্ছে নারীর জন্য খুবই ইন্টারেস্টিং। এবং এই অনুভূতির আবহ যখন একজন গান, তখন তিনি কিভাবে এটাকে ধারণ করেন এবং কি ধরনের আবহের মধ্য দিয়ে এটি প্রসারিত হয়, ইনফেক্ট করে আরেকজনকে, সেটা আমি দেখতে চেয়েছি। সেটা দেখতে গিয়ে ধরেন এটা একটা, সাপোজ এটা হচ্ছে একটা সম্মিলিত গান, এখানে গান গাচ্ছেন একজন, হারমোনিয়াম বাজাচ্ছেন একজন, এখানে পার হয়ে গেছে একজন দোতারা বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন। এই যে এগুলো যে বস্তু, এক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এবং একজন গান গাচ্ছেন, বাকিরা বাজাচ্ছেন এবং শুনছেন। এই যে এখানে ব্যক্তিরা ভাওয়াইয়া গানের যে কর্তা, তার সাথে যুক্ত। আমি দেখছি যে এই কর্তা, ভাওয়াইয়া গানের কর্তা, এই বিশেষ পরিপ্রেক্ষিতে রাইজম, এখানকার যে রাইজম হিসাবে আমি দেখছি যে এরা ভাওয়াইয়া গানের যে কর্তা, এই ব্যক্তিক সত্তাগুলোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করেন, এবং এই সংযোগ অস্থায়ী, কিন্তু এই সংযোগ হচ্ছে সেই বিকামিং ওম্যান, ভাওয়াইয়ার যে নারী, সেই অস্থায়ীভাবে সেই নারী হয়ে উঠার প্রক্রিয়া। এখান থেকে আমি দেখতে চাচ্ছি যে ভাওয়াইয়া নারীর কর্তা সত্তা সম্পূর্ণ না, এটা বিকামিং, এবং এটা জেন্ডার, নারী পুরুষের যে শারীরিক বৈশিষ্ট্য, যে বায়োলজিক্যাল যে জেন্ডার, এটাকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যেতে পারে, এটাকে ভেদ করতে পারে, এবং এটা নারী পুরুষও এই অনুভূতি ধারণ করতে পারে, এবং পুরুষও এই ভাওয়াইয়া নারীর কর্তা হয়ে উঠতে পারে, হয়তোবা অস্থায়ীভাবে, কিন্তু হয়ে উঠতে পারে। এখন এই কর্তা সত্তা কি এসেনশিয়াল গানের মধ্যে সেটা নির্যাস হিসেবে আছে? না, ভাওয়াইয়া গানের মধ্যে সেটা নির্যাস হিসেবে নেই। এটা এমন নাই এটা অটোমেটিক্যালি রেডিমেড হিসেবে নেই। যা আছে তা হচ্ছে অনুভূতির আধার। এই গানগুলোকে গাওয়ার মধ্য দিয়ে সেই অনুভূতি মুক্ত হয়, ছড়িয়ে যায়, এবং এই অনুভূতির আবহ অস্থায়ীভাবে যে ধরনের স্বর তৈরি করে, তার মধ্যে নিহিত আছে এর রাজনৈতিক সম্ভাবনা। যদি ভাওয়াইয়া গান একটি দমনমূলক বিয়ের
প্রেক্ষিতে সেই বিয়ে থেকে বের হয়ে এক নারীর যৌন কাঙ্ক্ষাকে বলতে পারেন ডিভিয়েন্ট সেক্সুয়ালিটির ধারণাকে উস্কে দিতে পারে, তখনই হয়তোবা ওই প্রথাগতভাবে বিয়ের যে লিঙ্গীয় অসমতার যে কি বলবো যে স্টাবলিশমেন্ট, তাকে হয়তোবা একটু ধাক্কা দিতে পারে। এবং এই অস্থায়ী অসম্পূর্ণ কর্তাসত্তা ব্যক্তিক না, এটা যৌথ। এটা যে ওই রাইজোমের মতো কোনো নির্দিষ্ট ফর্ম নেই, কিন্তু আবার বিমূর্ত কিছু না, এবং এটি জৈবিক লিঙ্গ পরিচিতিকে ছাপিয়ে যায়। এবং আমি দেখি যে এটার হয়তোবা জ্বলে ওঠার সম্ভাবনা রাখা বারুদ। এবং সবশেষে আমি অডেল অর্ডার কোট হিসেবে দেখাতে চাই যে যখন তিনি বলছেন যে মাস্টার্স টুলস ক্যান নট ডিসম্যান্টেল মাস্টার্স হাউস, আমি দেখতে চাই যে আমরা কি অন্য কোনো মাস্টার্স টুল বা মালিকের হাতিয়ারের বাইরে অন্য কোনো ধরনের হাতিয়ার ভাওয়াইয়া গানের আমাদেরকে দেয় কিনা, বিঔপনিবেশিক হাতিয়ার হয়ে ওঠার সম্ভাবনা রাখে কিনা। এবং সেই জায়গা থেকে আমি বারবার দেখেছি যে হয়তো এটি কোনো ভাওয়াইয়া গানের যে কর্তা, যে নারী কর্তা, তা সম্পূর্ণ কোনো কর্তা সত্তা না, সাবজেক্ট না, যা কিনা ব্যক্তিত্ব, যার কোনো রেশনাল যে অ্যাক্টর, তা না, কিন্তু হয়তোবা এর মধ্যেই কলোনিয়ালিটি অফ জেন্ডারকে ইরেজ করবার হাতিয়ারের আমরা যোগান চাইলে পেতে পারি। ডিপেন্ড করে যে আমরা চাই কিনা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাসরিন। আজকে একটা মানে আমার কাছে মনে হয় যে এতক্ষণ আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম, একেবারে ঢুকে গেছিলাম সমস্ত আলোচনার মধ্যে, বিশেষ করে শেষটুকু যেটা, যে এই ভাওয়াইয়া গান কি আমাদেরকে মাস্টার্স টুলের বদলে অন্য কোনো টুলের সন্ধান দিতে পারে কিনা, বিশেষ করে নারীবাদী চিন্তার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময় যত রকম আলোচনা, যত কিছু মাস্টার্স টুলগুলো আমরা এখন সারাক্ষণ দেখতে থাকি, তো সেই টুলগুলোর মধ্যে এই টুল এই আমাদের এই আলোচনা হয়তো একটা বড় রাস্তা দিবে বা রাস্তা দেখাতে সক্ষম, সেটা আমার জন্য খুবই কি বলবো নতুন ভাবে দেখার একটা চোখ খুলে দিল। এবং অনেক প্রশ্নেরও উত্তর এখানে আছে ইতোমধ্যেই। আমরা যখন এই অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছিলাম, তখনই সে পোস্টারের নিচে অনেক প্রশ্ন ছিল, তার উত্তরও মনে হয় কিছু কিছু চলে এসছে। খুবই ইন্টারেস্টিং আলোচনা। আমি জানি না আমাদের দর্শকরাও কি একই রকম আগ্রহ পেলেন কিনা। তো যদি আপনাদের মধ্য থেকে আমি আমার যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমত এই আয়োজনটা, তারা সহ যারা এখানে অংশ নিচ্ছেন, তারা যদি প্রশ্ন করেন অথবা মন্তব্য করেন, বিতর্ক করেন, আপনার অন্য কোনো অবজারভেশন দেন, তাহলে খুব ভালো হয়। এখন আমরা ফ্লোর উন্মুক্ত করে দিচ্ছি সকলের জন্য। আসলে পুরো সেশনটা শুনতে পারি নাই, বাট আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে বড় হওয়া একজন নারী, সে যতই নিজের সত্তাকে তুলে ধরুক, সে কি তার সত্তাকে কর্তা রূপে তুলে ধরতে পারে? ধন্যবাদ। আপনার নামটা, আপনার পরিচয়টা দিলে খুব ভালো হয়। আমি হুমায়রা জাহান তানহা, আশা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড সোশিওলজির স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ হুমায়রা। এটা খুবই চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নে আসলে আমার কোনো ডেফিনেট আনসার নেই, যেটা ইলিগারে আপনার এই প্রশ্নের সঙ্গে সঙ্গে ইলিগারে বলছেন যে এই পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক ভাষা কাঠামোর মধ্যে আসলে নারী তার কর্তা সত্তা তুলে ধরতে পারে না, এবং ফলে তার এবং পারে না বললে যে একেবারে পারবে না তা তিনি বলছেন না। তিনি বলছেন যে সম্ভাবনা আছে, এবং সেটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে তার এমবডিড, যেখানে যে ফ্যালোসেন্ট্রিক ল্যাঙ্গুয়েজ যা যা ধারণ করে, যার ঝান্ডা বহন করে, তার থেকে ভিন্ন কিছু, ভিন্ন ধরনের, যেটা মারিয়া লুগোনিসে বলছেন যে
কলোনিয়ালিজম যেভাবে ক্যাটেগরাইজ করে তার থেকে যে কোনো রকম ভাবে ভিন্নতা, অন্য রকম কিছু তৈরি করতে পারাটাই হচ্ছে আমাদের সেই কর্তার সত্তা নির্মাণের প্রক্রিয়া। এখন আপনারা বলতে পারেন যে কোনো কিছু, ইন্টারেস্টিংলি হচ্ছে যে ব্রাজিল এখানে বলছেন যে যখন এটা ডিপেন্ড করে ক্ষমতার সাপেক্ষিক সম্পর্ক দ্বারা। যদি হয় কর্তা যদি হয় সাদা পুরুষ, পশ্চিমা সাদা পুরুষ, তাহলে তার সেখান থেকে বিচ্যুতি তাকে নারী হয়ে উঠতে হবে, বা তাকে মাইনরিটি বা কলোনিয়ালাইজ যে পুরুষ তার কাছ থেকে শিখতে হবে, তার সেরকম হয়ে ওঠা বা তার সাবজেক্ট থেকে সরে আসাটাই হবে তার প্রক্রিয়া। এখন আর যদি হয় নারী, যদি হয় সে কি করবে? এবং তিনি বলছেন তার জন্য অপশনটা মোর ওপেন, এবং তিনি বলছেন যে এখানে তিনি বলছেন যে আপনি চাইলে মার্গারেট থ্যাচার হতে পারেন, এবং যে কিনা মার্গারেট থ্যাচার হচ্ছে আসলে ঠিক ফেমিনিটির যে ধারক সেরকম টিপিক্যাল ফেমিনিন না। আবার একই সাথে আপনি অন্যরকম একটা ক্ষমতাহীন একজন কর্তা হয়ে উঠতে পারেন। এখন ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে সেক্ষেত্রে এই যে ক্ষমতা এবং মার্জিনালিটি এখানে সেন্ট্রাল, যে মার্জিনালিটির মার্জিনাল যা বাদ পড়ে যায়, যা এক্সক্লুডেড হয়ে যায়, বাদ পড়াদের যে তাদের যে চিন্তা ভাবনা অনুভূতি যা বাদ হয়ে যাওয়া বা কম গুরুত্বপূর্ণ বা কম মর্যাদাশীল, সে ধরনের অনুভূতি গুলোকে তুলে নিয়ে আসাটাই হয়তো বা এর একটা প্রক্রিয়া হতে পারে। ফলে এইটা, আর ইন্টারেস্টিংলি আমি যেটা বলছিলাম যে সাবজেক্টের ক্ষেত্রে, বা আপনি যদি দেখেন যে ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট থাকে একজন সেন্টেন্সে, আর থাকে বাকি সবটাই হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু আবার কারক পুরোটাই, এবং কারকের নানা রকমের, ফলে এখানে অবজেক্ট নাই, এবং সাবজেক্ট অবজেক্টের এই বাইনারি কিন্তু খুবই পশ্চিমা, যেটা কিনা এই বাইনারি এই ডাইকোটমিকে ভাঙার কথা উত্তর ঔপনিবেশিক নারীবাদীরা বলছেন। সেক্ষেত্রে এই বাইনারিকে ভাঙতে গেলে বাংলা ভাষার ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলা ভাষা ইতিমধ্যে যদিও এটি ঔপনিবেশিক ফরম্যাটে নতুন করে তৈরি করা হয়েছিল 19 শতকে, কিন্তু আবার এই ফরম্যাটের মধ্যে এমন কিছু আছে, বাংলা ভাষাটাকে যদি আপনারা দেখেন যে একটা পারফেক্ট এক্সাম্পল অফ কি ধরনের ম্যানিপুলেশন নতুন রকমের তৈরি করা। এটা পুরোপুরি পশ্চিমা না, আবার পুরোপুরি যে বাংলার যে বিভিন্ন ধরন নানা রকমের ফর্ম ছিল সেগুলোও না। এটা একটা কিম্ভূত একটা নতুন সৃষ্টি। কিন্তু এই নতুন সৃষ্টির মধ্যে কিন্তু আবার ওই পুরাতন জিনিসগুলো, যেগুলো ভিন্ন ধরনের বহুমুখী যে প্রবণতাগুলো আছে, এবং তার একটা হয়তো বা এক্সাম্পল হচ্ছে যে কারকের ধারণা, যে কারক এখানে নানা রকমের হতে পারে, কর্তা এখানে নানা রকম হতে, যিনি করেন তিনি নানা রকম হতে পারে, একজন হতে পারেন, দুজন হতে পারেন, সমন্বিত হতে পারেন। যৌথতা যে স্বর ব্যক্তিক না, যে স্বর সম্পূর্ণ না, যে স্বর রেশনাল না, সেই স্বরের উদযাপন হতে পারে তার একটা প্রথম ধাপ। আমি বলবো না যেটা হয়ে যাবে, যার কারণে আমি বলছি বিকামিং। এটা অলওয়েজ একটা প্রসেস। বিকামিং ওম্যান এটা সবার জন্যই, বা আপনি যদি হয় একজন সাদা নারী হন, আপনার জন্য হবে বিকামিং মাইনরিটি। তো এই যে ক্ষমতায় কে থাকে, কে প্রান্তে থাকে, সেই প্রান্তিকতার প্রান্তের যে মানুষ, সেই প্রান্তের মানুষের কর্তা, তার সত্তা হয়ে ওঠে, তাদের কাছ থেকে শেখা, তাদের কথা জানা, সেইটাই হতে পারে যে এই যে বিকামিং এর একটা প্রথম ধাপ। বুঝতে পারলাম? আমি আসলে মিন করতেছিলাম যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে নারীকে যেভাবে অবদমন করে রাখা হয়, সেইখান থেকে আসলে সত্যিকার অর্থেই নিজেকে কর্তা ভেবে একটা কিছু প্রডিউস করা, সেটা কি আসলেই সম্ভব হয়েছে এ পর্যন্ত? আপনি প্যাট্রিয়ার্কি আপনাকে কর্তা না বললেও আপনি তো কর্তা আসলে। মানে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে
কলোনিয়ালিটি অফ জেন্ডার আমাদের উপর আরোপ করে, আরোপ করা মানে তো বাস্তবতাকে আসলে ইরেজ করে দেওয়া না, মানে আপনি তো আসলে কর্তা একভাবে, সেটা আপনি হয়তো বা আপনার সে ভাষা নাই কিন্তু আপনার অনুভূতি আছে, সেই অনুভূতি থেকে তৈরি করার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অবশ্যই আছে। আমি তো মনে করি যে নারীবাদীরা যারা সারাক্ষণই আমরা আমাদের আশেপাশে এরকম কর্তা আমরা দেখতে পাই, এই আলোচনাগুলো আমরা দেখতে পাই। আমরা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রান্তিক, অনেকেই নানাভাবে প্রান্তিক। এই প্রান্তিকতার জায়গা থেকে যে স্বরগুলো ডমিনেন্ট না, সেই স্বরগুলোকে উঠে আনাই হচ্ছে এই কর্তার হয়ে ওঠার একটা প্রক্রিয়া। ফলে আমি তো দেখতে পাই যে নারীরা, যদিও তিনি পিতৃতান্ত্রিক ব্যবস্থায় তার জন্য তার ভয়েস রেইজ করা তার জন্য কঠিন, কিন্তু তিনি তো আসলে ভয়েস রেইজ করেন, কারণ তিনি তো আসলে মানুষ, মানে তার তো আসলে এজেন্সি আছে, তার তিনি অ্যাক্টর, তিনি ব্যক্তিক না কিন্তু তিনি অ্যাক্টর। ফলে এই সমাজের মধ্যে বিদ্যমান বাস্তবতায় তিনি একেবারে ভয়েসলেস না, এমন না যে তিনি একেবারে যা তাকে বলা হচ্ছে তাই তিনি সারাক্ষণ করছেন, যেটা আমরা জেন্ডার পারফর্মেটিভ ধারণায় আমরা বলি যে আমরা জেন্ডার পারফর্ম করি ঠিকই, কিন্তু একদম পুরোপুরি কপি করি না। যেই ছাঁচটা আমাদেরকে পিতৃতন্ত্রে আমাদেরকে যে ছাঁচে চলতে বলে, সেই ছাঁচে কিন্তু আমরা সবসময় চলি না। সেটা আমাদের জন্য আইডিয়াল, সেটা করলে ভালো, ভালো নারীর সংখ্যা আমাদেরকে বলে দেয়, কিন্তু ভালো নারীর বাইরে তো আসলে বেশিরভাগ নারী থাকে। ওই পরিসরে কিন্তু আপনি এমন এক্সাম্পল তো আসলে পাওয়া খুব কঠিন যে সারা জীবনে একটিও কোনো খারাপ কাজ করেননি, মানে ওই অর্থে। ফলে আমি যেটা বলছি যে সম্পূর্ণ কর্তা সত্তার ধারণাটাকে আমি আসলে প্রবলেমেটিক মনে করছি। ফলে ওই যে বিচ্যুত হওয়া, কিছুটা হলেও বিচ্যুত হওয়া, সারাক্ষণই বিচ্যুতি হতে থাকা, সেটা হচ্ছে কি হচ্ছে না সেই জাজমেন্টে যাওয়ার আমি কে? আমি কেউ না আসলে যে হচ্ছে কিনা। কিন্তু যেটা আমি বুঝতে পারি যে যা কিনা দমনমূলক, যে প্রথা, নারীর যে অসমতা, নারী পুরুষের যে লিঙ্গ সম্পর্কের যে অসম বিন্যাস এবং অসম প্রথা, সেই প্রথার বাইরে যে কোনো পদক্ষেপই বলতে পারেন যে সেই প্রথাকে একটু করে ধাক্কা দেওয়া। সেই প্রথার বাইরে গিয়ে আপনার এজেন্সি আছে দেখি আপনি সেই প্রথাকে ধাক্কা দিতে পারছেন, এবং সেই এজেন্সির মধ্যে দিয়ে আপনার কর্তা সত্তাকে আপনি একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাকে আমি একটা প্রক্রিয়া হিসেবে দেখি। আচ্ছা, আমাদের একজন শিক্ষার্থী মাহফুজুর রহমান রিফাত, তিনি একটা মন্তব্য এবং প্রশ্ন করে, মানে প্রশ্নটা বেশ বড়, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, নারীর মনের কষ্ট একজন পুরুষ কতটা বুঝতে পারে? সে তো সামহাও পিতৃতান্ত্রিক চিন্তাধারা ও সমাজকে রিপ্রেজেন্ট করে, তার চিন্তাগুলো তো শেপড হয়েছে এই সমাজেই। এমন তো সম্ভাবনা রয়ে যায় যে সে যেভাবে নারীর আকাঙ্ক্ষাকে দেখছে, তার নিজের চিন্তাকে প্রাধান্য দিচ্ছে, সে কোনোভাবে অপরের চিন্তাকে নির্মাণ করছে। নারী সৃষ্ট ভাওয়াইয়া গান এবং পুরুষ সৃষ্ট ভাওয়াইয়া গানের অ্যানালিসিসে এমন কিছু কি দেখা যায়? এই সৃষ্টিকর্তার লিঙ্গীয় পরিচয় কি চাইলেই ইরেজ করা যায়? খুবই চমৎকার প্রশ্ন। কে করেছে তার নামটা যদি জানতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, কিন্তু আমি যে নামটা বলে দিয়েছিলাম। ও আচ্ছা, সরি। আচ্ছা, নাম জানলে সুবিধা হয়। খুবই চমৎকার প্রশ্ন, অসাধারণ প্রশ্ন, ঠিকই বলেছেন। কি চেয়েছিলাম আমি জানি না যে কেন তিনি নামটা বলতে চাননি, কিন্তু খুবই সুচিন্তিত আপনার প্রশ্ন, খুবই চমৎকার, আমাদের জানাই উচিত। ঠিক আছে, খুবই চমৎকার প্রশ্ন বলেছেন। এখন এই যে আমি বলছি যে লিঙ্গ পরিচয় ইরেজ করা, এই লিঙ্গ পরিচয় ইরেজ করাটা হচ্ছে, আমি যে বলছি যে ভাওয়াইয়ার 19 শতকে যাদের কিনা অতীতের কথা, মানে কোথা থেকে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অরিজিন স্টোরির ক্ষেত্রে বলি। আমরা যদি কন্টেম্পোরারি গানগুলোর ক্ষেত্রে দেখি, এবং আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ রচয়িতা হলেও অনেক নারী রচনা করছেন, এবং সেই সাথে এটাও দেখতে পাই যে পুরুষ যে গানগুলো রচনা করছেন, তারা যেটা আমি উদাহরণ দিলাম যে ফরম্যাটটা একভাবে প্রেশার, একভাবে বলতে পারেন এক ধরনের প্রেশার তৈরি করে যে অনুভূতিকে
অনুভূতিকে মুখ্য দেখানোর জন্য, কিন্তু এর পাশাপাশি আবার নানা রকমের সাম্প্রতিককালে নানা রকমের যখন পুরুষ গান লিখছেন তখন তিনি তার পার্সপেক্টিভ থেকেই লিখছেন। এবং এমনও আমি উদাহরণ দেখেছি যে বর্তমান অনেক প্রযোজক তিনি বলছেন যে ভাওয়াইয়া হলেই হবে, যদি পুরুষ গায়, যদি পুরুষ হয় গায়ক, তাহলে তো তার পুরুষকে হতে হবে গানের কর্তা। গানের যে সাবজেক্ট, মানে ভাওয়াইয়া যেখানে একটা প্রসিদ্ধ ছিল যে কর্তা হবে নারী, যাই হোক না কেন পুরুষ গাইতে পারে, কোনো সমস্যা না। সোনা বন্ধু, কাজল ভ্রমরা নারীর বর্ণে লেখা, কিন্তু এখানে আব্বাস উদ্দিনের গান গাইতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনকার ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে না, পুরুষ গাইলে তার পুরুষের হতে হবে। ফলে আমরা যদি বর্তমানে লিঙ্গীয় বাস্তবতার দিকে তাকাই, এখন আমি বলতে চাচ্ছি যে এইটা ভাওয়াইয়া যে ফরম্যাট, জেনারিক যে ফরম্যাট, সেটা আমাদেরকে একটা টুল দিতে পারে। এই টুল আমরা কিভাবে ব্যবহার করব তার উপর নির্ভর করছে যে আমরা এই ব্যবহারটা বৈপ্লবিক বা প্রতিরোধী ব্যবহার হবে, নাকি কনফর্মিস্ট ব্যবহার হবে, নাকি জেন্ডার কনফর্মিস্ট ব্যবহার হবে। এবং আমি এই দুই ব্যবহারই দেখতে পাই। আমি দেখতে পাই যে পুরুষতান্ত্রিক ভাওয়াইয়া গানের নির্মাণও দেখতে পাই। আবার একই সাথে আমি যখন নারী রচয়িতা লেখেন, তিনি তার মতো করে লিখছেন যে তিনি বলছেন যে যখন আমার কোনো কিছু রাগ হয়, কোনো কিছু বলতে ইচ্ছা করে, তখন আমি আমার গানের মধ্যে দিয়ে বলি। ফলে এটার কোনো অবশ্যই বর্তমানকালের যে রচয়িতা তাদের এই জেন্ডার, তাদের যে লিঙ্গ পরিচিতি, কারণ এটা তো আসলে আমাদের একটা ফরম্যাটের মধ্যে আমরা বাস করি, এবং এই কলোনিয়ালিটি অফ জেন্ডার এটা এখানে এস্টাবলিশ, ভীষণ রকম শক্তিশালী ভাবে এস্টাবলিশ। এর বাইরে গিয়ে আমরা ব্যবহার করতে পারি কিনা সেটা আমি বলতে চাচ্ছি যে আমরা প্রতিরোধের ব্যবহার করা, হয়তোবা আমরা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, এবং তার সেই ব্যবহারের অনেক নমুনা আমি পেয়েছি। পাশাপাশি আবার প্রথাগত লিঙ্গীয় পার্সপেক্টিভ থেকেও ব্যবহারও আছে। যেটা আপনি প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে যে যেটা আমি বলছেন যে নারী পুরুষ কি চাই, পুরুষ তো আসলে এই সমাজের প্রতিনিধি, এই পুরুষ পিতৃতান্ত্রিক সমাজের প্রতিনিধি। পিতৃতান্ত্রিক এই সমাজের প্রতিনিধি কিন্তু নারীও, এবং নারী নিজেও কিন্তু এই সমাজের মধ্যে এই মতাদর্শগুলোর মধ্যে দিয়ে থাকেন, বাস করেন, নেগোসিয়েট করেন, এবং অনেক সময় এর সুবিধাও নেন। কিন্তু একটা পার্থক্য আছে, একটা পার্থক্য, সেটা হচ্ছে embodied feeling, embodied experience। নারীর তার দেহকে নিয়ে শরীর কেন্দ্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা পুরুষ চাইলেই তিনি নারীর মতো করে তার এমবডিড ফিলিংটাকে আনতে পারেন না। কারণ তার নারীকে যে সারাক্ষণ যে ধর্ষণ ভীতির মধ্যে বাস করতে হয়, এটি তার শারীরবৃত্তি। তার মানে এইটা যে পুরুষ কখনো ধর্ষিত হয় না, পুরুষের দ্বারা ধর্ষিত হয়, কিন্তু তাকে এই ধর্ষণ ভীতির মধ্যে বাস করতে হয় না, এই অভিজ্ঞতার মধ্যে তাকে থাকতে হয় না। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে অশ্রু, সেটাও কিন্তু একটা এমবডিড, সেটাও কিন্তু একটা শারীরবৃত্তীয় উপকরণ, একটা অনুভূতি। যখন ফলে আমরা দেখি যে আমরা শরীর আর মনের যে পার্থক্য আমরা ঔপনিবেশিক বা পশ্চিমা দর্শনের মধ্যে দিয়ে আমরা দেখি, নারীবাদীরা বলছেন যে এই পার্থক্যটা আসলে মানে একজন পুরুষ চাইলে নারীর অভিজ্ঞতা ধারণ করতে পারবেন না, কিন্তু কারণ তার বডিটা হচ্ছে পুরুষের, তার প্রজনন পুরুষের, কিন্তু তিনি চাইলে ওই অনুভূতি বোধ করার মধ্য দিয়ে তার শরীরকে উস্কে দিতে পারেন। শরীর কিন্তু ভীষণ আপনারা জানেন যে শরীর কিন্তু আসলে ফিক্সড না, শরীর কিন্তু নির্ধারণ করে, শরীর নির্ধারিত হয়ও। দেখবেন যে যিনি কিনা নতুন মা, তিনি যে যখন সন্তানকে বুকের দুধ খাওয়ান, সেটা কিভাবে হয়, এটা তার এক ধরনের স্টিমুলাস থাকে। তিনি যখন একটা অন্য শিশুকে দেখেন, তার নিজের শিশু না, অন্য শিশুকে দেখেন, বা এমন কোন একটা মমতাময় পরিস্থিতির মধ্যে পড়েন, তখনই তার বুকের দুধ উৎপন্ন হয়। তাহলে শরীর কিন্তু আসলে একটা জড় বস্তু না, এবং এটা মনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তাহলে সম্পূর্ণভাবে নারীর শারীরিক অভিজ্ঞতা,
একজন পুরুষ যেমন পুরোপুরি ভাবে করতে পারেন না, তেমনি কিছুটা হয়তো বা পারেন। একই রকম ভাবে একজন নারীও, তিনি তার শরীরে নারী হলেও তিনি তো এই পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে তিনিও একজন অ্যাক্টর। তিনি যে শুধু ভিকটিম তা না, তিনিও কিন্তু একজন অ্যাক্টর। ফলে তিনিও কিন্তু পিতৃতান্ত্রিক হয়ে উঠতে পারেন। আমার চারপাশে যেটাকে বাদ্যতি বলছেন ফ্যালিক ফিমেল, প্রচুর ফ্যালিক ফিমেল আমরা দেখি। পিতৃতান্ত্রিক নারী চারপাশে আমাদের অজস্র। তার মানে এটা না যে তিনি নারী হয়ে কিভাবে পিতৃতান্ত্রিক হচ্ছেন, তিনি তো এই সমাজেরই মধ্যে আছেন, এই সমাজের ট্রেনিং এর মধ্যেই তিনি বাস করছেন, এবং এর মধ্যে তার শিক্ষা, তার পিতৃতান্ত্রিক যে নর্মস গুলো, প্রথাগুলোর মধ্যে দিয়ে তিনি সামাজিকীকরণ হয়েছে। সেটাকে আনলার্ন করা তো একদিনের বিষয় না। নারীর অভিজ্ঞতা তাকে সহজে, এটা সহজ তার জন্য আনলার্ন করা। তাকে যখন তাকে বৈষম্যের মধ্যে ফেলা হয়, যখন তাকে বলা হয় যে তুমি এটা পারবে না, তোমার ভাই পারবে, তখন তার মধ্যে যে বঞ্চনার বোধ, সেই বঞ্চনার বোধ তাকে এই বুঝটাকে ত্বরান্বিত করে। কিন্তু তিনি যদি খুব প্রিভিলেজড হন, তিনি যদি এই বঞ্চনার বোধটা সেরকম ভাবে বোধ না করেন, তাহলে হয়তো বা এরকম তিনি নারী পুরুষের যে লিঙ্গীয় অসমতার যে ধারণা, সেটাতে বিশ্বাসও করতে না পারেন, তিনি ফ্যালিক নারী হয়ে উঠতে পারেন। ফলে এখানে মতাদর্শ আর শরীরের মধ্যে যে আমরা পার্থক্য করছি, একটা অবিভাজ্য পার্থক্য করছি, মানে একটা সেটা আসলে ততখানি বিচ্ছিন্ন না। আমি কি বোঝাতে পারলাম? আমার তো মনে হয় আমরা বুঝেছি। এখন একজন হাত তুলেছেন, একজন লিখিতভাবে কমেন্ট করেছেন। আমি লিখিত প্রশ্নটা বলছি যে আমাদেরই শিক্ষার্থী সৈয়দা মেহের আফরোজ, উনি প্রশ্ন করেছেন যে কলোনিয়ালিজমের ফলে নারী সত্তার যে বিনির্মাণ, সেটা থেকে বের হয়ে নারীর একটা নিজস্ব কর্তা সত্তা তৈরির একটা রাস্তা কি হতে পারে সেসব ট্র্যাডিশনাল বা আধুনিক পারফরমেন্স আর্ট বা নারীর কর্তা সত্তাকে সরি, আমি একটু ইন্টারাপ্টেড ছিলাম, প্রথম থেকে আবার বলবেন। কলোনিয়ালিজমের ফলে নারী সত্তার যে বিনির্মাণ, সেটা থেকে বের হয়ে নারীর একটা নিজস্ব কর্তা সত্তা তৈরির একটা রাস্তা কি হতে পারে সেসব ট্র্যাডিশনাল বা আধুনিক পারফরমেন্স আর্ট যা নারীর কর্তা সত্তাকে প্রমোট করে? হ্যাঁ, এটা আসলে উত্তর আধুনিকতাবাদী, উত্তর উপনিবেশিক নারীবাদী অনেকেই দেখাচ্ছেন। রত্না কাপুরের লেখা আছে এটা নিয়ে, যে কিভাবে উপনিবেশিক পারফর্মিং আর্টসের মধ্য দিয়ে নারী তার কর্তা সত্তাকে অনুসন্ধান করছেন, খুঁজে পেয়েছেন বলা যাবে না, কিন্তু অনুসন্ধান করছেন। এবং সেটা পারফর্মিং আর্টস, এটা খুবই ইন্টারেস্টিং। যে কোনো ধরনের শিল্প, গান, এগুলো আরো অনেক বেশি আমি বলবো যে ইজিলি আপনি এমবডিড করা যায়, মানে এটা খুবই পারফর্ম, এটার মধ্যে ঢুকে যাওয়া যায় সহজে। লেখালেখির থেকে এটা অনেক বেশি আমার কাছে মনে হয় এফেক্টিভ। ফলে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর যে এটা শুধু হতে পারে তাই নয়, হচ্ছে। আমি যেমন শুধু ভাওয়াইয়ার ক্ষেত্রে বলবো না, আমি আমার গবেষণার কাজে জনরিক এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিরও একভাবে আমি রিকনস্ট্রাক্ট করেছি, যে আসলে আমরা এই যে কোনটা ভাওয়াইয়া, কোনটা ভাটিয়ালি, কোনটা বাউল, এর যে একটা প্রতিষ্ঠিত বর্ডার আছে, ডেফিনিটিভ বর্ডার আছে, সেই বর্ডার গুলো কিন্তু আসলে এই আধুনিকতার নির্মাণ। তো এগুলোকেও আসলে এই বর্ডার গুলো ভেঙে দিয়ে একদম এমবডিড ডে টু ডে লিভড এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে তার সেই পার্সপেক্টিভ থেকে যদি আপনি জনরাগুলোর দিকে তাকান, এই কালচারাল প্রোডাকশন গুলোর দিকে তাকান, তাহলে হয়তো বা আপনি ক্যাটাগরিগুলোকে অন্যভাবে সাজাবেন। তাহলে হয়তো বা আপনার অর্ডারিংটা হবে, সাজানোটা হবে, গুছানোটা হবে অন্যরকম। তো ওইটা করার আমি একটু চেষ্টা করেছি আমার গবেষণার কাজে। ফলে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে। আমি দেখেছি যে বিশেষ করে বাংলাদেশে আমি তিনজনের কাজ আমি আলোচনা করেছি আমার গবেষণায়, কাঙ্গালিনী সুফিয়া, মমতাজ বেগম এবং নার্গিস আক্তার।
তারা হচ্ছে কন্টেম্পোরারি বাংলা যে নিম্নবর্গের গানের, এটাকে আসলে আমি নিম্নবর্গের গান বলবো কিনা আমি তা নিয়ে আমি এখনো নিশ্চিত না, কিন্তু হ্যাঁ একভাবে বলা যায়। তো তাদের গানে তারা যে গানগুলো তৈরি করেন গান, এবং তার মধ্যে যে এমবডিড এবং যে কথাগুলো আছে, এবং এগুলো আমাদের ভদ্রলোকীয় কানে কিন্তু খুব ধাক্কা দেয়, ভীষণ ধাক্কা দেয়। আমাদের যে প্রথাগত যে ক্যাটাগরি গুলো আছে, ভালো মন্দ, উচিত অনুচিতের যে দেয়ালগুলো আছে, সেই দেয়ালগুলোকে কিন্তু ভীষণভাবে ধাক্কা দেয়। তো সেগুলো আছে, সেগুলো হচ্ছে, সেগুলো পারফর্মিং আর্টস বলেন, যে কোনো গান শিল্পের নানা রকম মাধ্যমের মধ্যে দিয়ে। আমি ইদানিং আমার গবেষণাটি জমা দেওয়ার পরে দেখেছি যে বিশেষ করে বাংলাদেশে যেহেতু বাঙালিরা ভীষণভাবে লোকগান প্রিয়, এটা আমাদের অনুভূতির একটা অবিচ্ছেদ্য অংশ। আমি কিছু গানের প্রোডাকশনও দেখেছি যেখানে কিনা একদম নারীবাদী প্রচারণা, রাজনৈতিক ভাবে ব্যবহার করা, ধর্ষণের বিরুদ্ধে, যৌন সহিংসতার বিপরীতে এই গানের ফরম্যাট গুলোকে ব্যবহার করে প্রতিরোধ করা, এগুলো খুবই এফেক্টিভ, এবং এগুলো যে হতে পারে না তা না, হচ্ছে। আমরা আসলে খুব বেশিক্ষণ চালাতে পারবো না মনে হয়, আর মনে হয় আমাদের হাতে আছে 13 মিনিট। আমি নাসরিনকে অনুরোধ করবো একটু সংক্ষেপে উত্তর দিতে, আর প্রশ্নগুলো যদি প্রিসাইজ রাখেন তাহলে ভালো হয়। জিনাত, আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আলোচনাটা তো অসাধারণ সুন্দর, বলার কিছু নেই। ক্ষমতার সাপেক্ষে যে ক্ষমতাহীন কর্তাটি তৈরি হয় আর কি, তো সেই ক্ষমতাহীন কর্তা সামনে আবার আরেকজন ক্ষমতাহীন কর্তাকে সবসময় পায়, যিনি আসলে ক্ষমতার কথা বলেন। অর্থাৎ একজন মহিলা সামনাসামনি একজন পুরুষতান্ত্রিক মহিলার সম্মুখীন হয়, তো তখন তার সাপোর্ট সিস্টেমটা কি, সে কিভাবে এগোবে, যেটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই। আমি ভারত থেকে বলছি, আমি একজন পেশায় শিক্ষক। তো আমি প্রতি মুহূর্তে যে বিষয়টা ফেস করি, আমি সেই বিষয়ে রেসপেক্টেড নাসরিনকে কোয়েশ্চেন করছি যে এই ক্ষমতাহীন কর্তা হয়ে উঠলো একজন, বা এক্সিস্টিং রয়েছেন, তার সামনে যে আরেকজন ক্ষমতাহীন কর্তা, বেসিক্যালি তিনি ক্ষমতাকে রিপ্রেজেন্ট করছেন, তারই প্রতিভা বা তারই ছায়া রয়েছেন, তাকে আমরা কিভাবে কমব্যাট করতে পারি? সেক্ষেত্রে ক্ষমতাহীন কর্তার সাপোর্টিং সিস্টেমটা কি? এটা জিনাত রেহেনা ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক ধন্যবাদ আপনি ভারত থেকে শুনছেন। চমৎকার প্রশ্ন করেছেন, এবং এটা আমি বলবো যেটা আসলে বোধহয় আমাদের সকলেরই অনেক অভিজ্ঞতার মধ্যে এটা আছে। আমরা সকলেই যেটাকে বললাম যে ফালিক নারীর আশেপাশে, আমাদের অনেক ফালিক নারীর মধ্যে এখন আমাদের দেখি যে যারা কিনা নারীবাদী না ওই অর্থে, বা হয়তো বা নারীবাদী ক্লেম করছেন, তারাও হতে পারেন পুরুষতান্ত্রিক, বা আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে যে এই ব্যবস্থার মধ্যে তো আসলে আমরা সকলেই বাস করি, এবং এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার আমরা সারাক্ষণই চেষ্টা করি, নেগোসিয়েট করি। যেটা আপনি বলছেন যে পুরুষতান্ত্রিক নারী হয়েও যিনি পিতৃতান্ত্রিক ক্ষমতার প্রতিভূ হয়ে দমন করছেন আরেকজন নারীকে, এবং সেই ব্যাপারে বলবো যে আমার কাছে কোনো সলিউশন নেই, কিন্তু আমাদের ক্রমাগত এটা বলতে থাকতে হবে যে নারীবাদ বা ব্যক্তিক নারী বা ব্যক্তি পুরুষ বা জৈবিক নারী বা জৈবিক পুরুষের প্রতিনিধিত্ব করে না। এটা হচ্ছে একটা মতাদর্শ, এটা ব্যবস্থা। এটা পুরুষকে সুবিধা দেয় ঠিকই, কিন্তু এই সুবিধা একজন নারীও নিতে পারেন। ফলে একজন নারীও পিতৃতান্ত্রিক হতে পারেন। এটা হয়তোবা বলতে থাকলেই আমরা এই জায়গা থেকে নারীবাদী সংহতি তৈরি করতে পারি। কিন্তু আমি বলবো যে এই প্রশ্ন আপনার মতো এই প্রশ্ন আমারও, হয়তোবা আরো অনেকে এর উত্তর দিতে পারবেন, কিন্তু আমি বলবো যে ক্রমাগতভাবে আইডেন্টিফাই করতে থাকা যে কেন কোন আচরণটি এই ক্ষমতাশালী পিতৃতান্ত্রিক, এবং এই আচরণের মধ্য দিয়ে কিভাবে একজন নারী বা একজন ক্ষমতাহীন
ক্ষমতাশীল হয়ে ওঠার চেষ্টা করেন, সেইটাকে আইডেন্টিফাই করতে থাকা, এট দ্য সেম টাইম নিজের আচরণগুলোকেও আইডেন্টিফাই করতে থাকা। এখন যিনি কিনা এমনও হতে পারে যে অনেকে নিজের অজান্তে এটা করেন, আমিও হয়তো এমন পিতৃতান্ত্রিক আচরণ করছি আপনার সাথে, আপনি যদি আমাকে বলেন আমি সেটা হয়তো সেখান থেকে শিখবো, কিন্তু আমি যদি শিখতে না চাই তখন আর সেটা নিশ্চিত যে আমি আসলে এটা ক্ষমতাটাকে ব্যবহার করছি আমার ক্ষমতার জন্য, আমার নিজের স্বার্থে। ফলে এটা একটা আমাদের বলতে পারেন একটা কন্টিনিউয়াস সংগ্রাম। আমি এবার হুয়াই ইয়াসার বলেও একজন অন্য করেছেন। ও উনি মানুষ চৌধুরী, আচ্ছা। আমি দুঃখিত যে আমার ঢুকবার সময়, অর্থাৎ এটাতে ঢুকবার সময় যে আমার ফোনের মডেলটাই নিচ্ছিল, নাম নেয় নাই, এটা আমি লক্ষ্য করিনি, সে কারণে আমি বুঝতে পেরেছি পরে আপনার কনফিউশন দেখে। আমার আসলে দুটো মন্তব্য আছে, ছোট ছোট দুটো সংক্রান্ত। একটা হচ্ছে যে সাবজেক্টিভ কর্তা সত্তা পাশাপাশি ব্যবহার করেছে, তো বিশেষ বিশেষণ দিলেও সম্ভবত 2000 সাবজেক্টের বাংলা হিসেবে কর্তা সত্তা আমার পরেও ফরাদ মজার করেছেন তার একাধিক প্রবন্ধে ব্যবহার, কিন্তু সাবজেক্টিভ বা এইটা সাবজেক্টিভ প্রোজ কি হবে লিটারেচারে অন্তত দুই বাংলাতেই আমার মনে পড়ে। গত সপ্তাহে একজনে জানতে চাইলেন কলকাতা থেকে, সত্তাশ্রয়ী এখন ব্যবহার হয় সাবজেক্টিভ এই বিশেষণটা বোঝানোর জন্য, মানে জাস্ট যদি কাজের সাথে, আমার মনে হয় না নাসরিন খুব বেশি বাংলা লিখবে, কিন্তু যারা মানে খুঁজছেন আর কি, সেক্ষেত্রে সাবজেক্টিভের বাংলা হিসেবে সত্তাশ্রয়ী গদ্য সত্তাশ্রয়ী অবস্থান এগুলো বলার অল্প সংখ্যক হলেও লেখক আছেন এখন। এই ফলে সাবজেক্ট কর্তা সত্তা, যেহেতু ব্যাকরণে একটা কর্তা থাকে সাবজেক্ট, তার সাথে সত্তা না যোগ করে আমাদের উপায় ছিল না তখন। আর মানুষ এটা দু চারজন লেখক চোখে পড়ছিল। আমরা যে একটু শুনতে পাচ্ছি না, একটু কি দয়া করে লিখে দিবেন চ্যাটে, আমরা শুনতে পাচ্ছি না মানুষ। স্যার নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে, কেটে কেটে যাচ্ছে, আপনি যদি লিখে দেন আর সেই ফাঁকে যদি আমরা অন্য। আমার নিজেরও মনে হচ্ছিল যে সাবজেক্টিভের বাংলাটা আসলে কর্তা সত্তা কিনা, নাকি আরো বেশি কিছু। হ্যাঁ সেটাই, এটা লস্ট ইন ট্রান্সলেশন। আমি আসলে যেটা আমি অনুবাদের ক্ষেত্রে খুবই ভয়ে ভয়ে থাকি, আমি একেবারেই ভালো অনুবাদক না, আর আমি জানি না আসলে কিভাবে, ফলে কেউ যদি অনুবাদ করে দেন, সাজেশন দেন, তাহলে অনেক ভালো হয়। মানুষরা সবসময় অনুবাদের ক্ষেত্রে দারুণ, ফলে হয়তোবা আমি মাঝে মাঝে স্যারকে। মানুষ আবার এসছেন। আচ্ছা তাসলিমা, এই হয় কপালে যে আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, যখন আমি আসলাম তখন নেট চলে গেল, আমি এখন ডেটাতে এসেছি। আমি শেষ করি বরং মন্তব্যটা। ইমাজটা নিয়ে যেটা বলছিলাম সেটা হলো যে একটা নাসরিনের যেহেতু কাজ ভাওয়াইয়া নিয়ে, আপনি জানেন যে বিশেষজ্ঞতার দুনিয়ায় এগুলো কেমন সমস্যা, সহজে কোনো ভাওয়াইয়া বিশেষজ্ঞ ভাটিয়ালি নিয়ে বলতে চাইবেন এরকম একটা সমস্যা থাকে। কিন্তু গড়ে আমার মনে হয় যে এই যে লিঙ্গভেদী বা লিঙ্গোর্ধ্ব স্বর, এটা আসলে খোদ, যেটাকে লোকশাস্ত্র, সুস্মিতা যদি আমাকে মারে কারণ ওরা ফোকলোরে কিছুতেই বাংলা করবে না, তো লোকশাস্ত্র শাস্ত্রেরই বৈশিষ্ট্য, মানে কথ্য সভ্যতার আগে যত অনায়াসেই স্বর ভেদ অথবা স্বর অন্তর্ভেদ সম্ভব ছিল, সেটা ধরেন আপনি যখন রামায়ণ শুনেন, যদি আদৌ কখনো জীবনে শুনে থাকেন, এক পালাকারী তো ধরেন মানে 17টা চরিত্র করছেন সীতার সমেত। তো আমি বলতে চাইছি যে লেখ্য সভ্যতার বাইরে বাংলাদেশের লোকগীতিতে তো বটেই, এটা পাঠকের যাতে বা শ্রোতার যাতে না মনে হয় এটা ভাওয়াইয়া নির্দিষ্ট যে অন্য লিঙ্গের কর্তা
বা কর্তা বলতে চাইছি না, আমি আসলে বলতে চাইছি স্বর, অন্য লিঙ্গের স্বরানুভূতি গ্রহণ, এটা কম বেশি আপনার কথ্য সভ্যতার, কথ্য সাহিত্যের একেবারেই একটা প্রাণশক্তি। এইটা মানে এটা আমি বলতে চাচ্ছি, ধরেন আমাদের আজকে অন্তত 30 জন শ্রোতায় কিন্তু আবার নিম্ন স্নাতক, তো হতে পারে না যে ওরা মানে ভাওয়াইয়ার এই বৈশিষ্ট্যটা এত গুরুতরভাবে ধারণ করলেন যে খোদ লোকশাস্ত্রের বৈশিষ্ট্যটাই গৌণ হয়ে পড়লো। এটা লোকশাস্ত্রের ভিতরেই আছে, এবং আছে এতভাবে যে কারোরই কখনো খুব আধুনিক হওয়ার আগ পর্যন্ত মানে এই যে ধরুন উইগ পরে নায়িকা হচ্ছে, এইগুলো নিয়ে যে ঠাট্টা তামাশা করা, এটাও কিন্তু এটার বয়সও কিন্তু 100 বছর না। মানে পারফর্মিং আর্টে রাদার উইগ পরবেন এবং নারী হবেন এবং সীতা হবেন, মানে যা ইচ্ছে তাই হবেন, সুপর্ণখা হবেন, এটাই বরং বৈধ, গৃহীত এবং সমাদৃত ছিল। তো যখন কিনা আপনার উইগ খুলে যাচ্ছে, আমার মতো টাকের ক্ষেত্রে সেটা হচ্ছে ধরেন চুলহীনতার কারণে তামাশা, কিন্তু অন্যদের ক্ষেত্রে তামাশাটা হয়ে যাচ্ছে লিঙ্গ পরিচয়ের তামাশা, কিন্তু এটা পারফর্মিং আর্টে ছিল না এখন। তা আমি মনে করি ওই হিস্ট্রিসিটিটা একটা মানে ভাওয়াই নির্দিষ্ট তো নয়ই, বরং এই অঞ্চলের পারফর্মেটিভ অবশ্যই জুডিথ বাটলার ব্যাখ্যা করবার ঢের আগে থেকে এখানে প্রচলিত এটা, যে আপনি পারফরমেন্সে এসে আপনার লিঙ্গর্ধ, লিঙ্গ স্বরর্ধ বিভিন্ন রকমের কাজ করা যায়। বলবো যেটা শেষ করে সেটা হলো যে এখন পারফরমেন্স হতে পারে একটু আগে একটা অন্য আমার মন্তব্যের সাথে সম্পর্কিত না, একটু আগে নাসরিন বলছিলেন ওই যে নারীবাদী স্বরের কথা, যথার্থই। ধরুন আমি মনে পড়ে বছর 40 আগে, তখন ফিতার ক্যাসেট, লেটার প্রেসে যে সকল ক্যাসেট কোম্পানি এমনকি আপনার রঙিন প্রচ্ছদ করতে পারতেন না, তারা লেটার প্রেসে ক্যাসেটে কভার করতেন। তো এটা ছিল আয়েশা বিবির পালা, এরকম আমি একাধিক শুনেছি, কিন্তু আয়েশা বিবির পালাটা মনেই আছে। এটা ছিলই হচ্ছে আপনার যে আল্লাহর সাথে আয়েশা বিবি তর্ক করছেন, মানে ইন্টেন্স এবং হার্ড ফট তর্ক। মানে তর্ক ইজ অ্যাবাউট জেন্ডার আইডেন্টিটি, তারপরে ডোমেস্টিক লেবার, তারপরে বাচ্চা পয়দা করা, বিশেষ করে বেহেশত বিধান। এবং এই তর্কটা করছেন ধরেন একটা ক্যাসেটের এদিক ওদিক, তার মানে 90 মিনিট ধরে একজন পালাকার, আমি আন্দাজ করি পালাকারের লেংথ মানতে হয়েছে, মাপতে হয়েছে স্টুডিও, সেটা তো আপনারা যে কোনো মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের পর্যন্ত 3.5 মিনিটে গান লিখতে হয়েছে, সেটা তো ঘটবেই। খেয়ালকারদের পর্যন্ত 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে হয়েছে, যেহেতু রেকর্ড আয়তন 30 মিনিট। আমি মাপের বাইরে বলছি যে উনি 90 মিনিট একটা ক্যাসেটে আয়েশা কথা বলছেন আল্লাহর সাথে, এবং সে কথাটা কথা না, বলছেন পালা, বেসিক্যালি ছিল একটা বাহাস, পালা যেহেতু একটা ফর্ম, আর যদি লেক্সিক্যালি বলি তাহলে এটা ছিল একটা বাহাস। আল্লাহর বিধানগুলোকে উনি একটার পর একটা চ্যালেঞ্জ করছেন। এখন যিনি রচনাকার আন্দাজ করা যায় পুরুষ, এবং তিনি গ্রহণ করেছেন অবশ্যই আয়েশা বিবির ব্যক্তিত্ব। আমি একইভাবে তাপসীরা ব্যবহার শুনেছি। এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের প্রোডাকশন ব্লাসফেমাস হতে পারে, কিন্তু এটা ধরুন 81-82 বাংলাদেশে এগুলো কিনতে পাওয়া যেত লঞ্চ ঘাটে। তো আমার মনে হয় যে এই শেষের অংশটা ছিল রাদার আমার বলতে চাইবার সময় যখন অনুমতি চাই সেটার অংশ না, একটু আগে নাসরিনকে শুনে তার প্রতিক্রিয়া। ধন্যবাদ দুজনকে। আচ্ছা, আমি ছোট্ট করে বলি, কারণ বেশি সময় নাই, বোধহয় 1 মিনিট। স্যার যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলছিলাম যে আসলে এই জনরিক যে বাউন্ডারি গুলো, সেই বাউন্ডারি গুলো খুব সমস্যাজনক, এবং সেই বাউন্ডারি গুলো আসলে এই ঔপনিবেশিকতার নির্মাণ, যেটা এবং এই বাউন্ডারি বাইরে গিয়ে ভাওয়াইয়া শুধু না, বেশিরভাগ লোক, যেটা একেবারে আমি সম্পূর্ণভাবে মানুষদের সঙ্গে একমত, যে লোক সংস্কৃতির মধ্যে এই যে লিঙ্গ ঊর্ধ্ব সম্ভাবনা, কর্তাসত্তার সম্ভাবনা আছে। আমি কেন ভাওয়াইয়াকে নির্দিষ্ট করে নেবার আমার একটা কতগুলো সুবিধাজনক জায়গা ছিল। এক হচ্ছে যে বাংলাদেশের যে জনপ্রিয় পল্লীগীতির যে জনরা, তার মধ্যে ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল হচ্ছে প্রথম 3টা এবং খুবই জনপ্রিয়। অ্যাট দ্য সেম টাইম ভাওয়াইয়া হচ্ছে ভীষণ মর্যাদার দিক থেকে একটু নিচু মানের। মানে বাউল বললে আমরা যেরকম একটা স্পিরিচুয়াল একটা মাহাত্ম্য দেখতে পাই, ভাওয়াইয়ের মধ্যে সেই মাহাত্ম্য নেই সাধারণত, এবং এটা খুবই র। এবং বেশি আরেকটা কারণ ছিল যে অনেক নারী, আরো অনেক জনরা আছে, যেমন নারীর গীত, বিয়ের গীত, যেখানে কিনা কর্তা বেশিরভাগ ক্ষেত্রে গানের যে লিরিকের যে কর্তা, তিনি বেশিরভাগ ক্ষেত্রে এখানে নারী। যেটা পালা গানে পুরুষ হলেও সেটা কখনো চেঞ্জ হয় বা শিফট করছে, কিন্তু ভাওয়াইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে কিছু বৈশিষ্ট্য, যেটা কিন্তু জনরা ডিফাইনিং বৈশিষ্ট্য বলবো না আমি।
কিন্তু বেশিরভাগ গানকে দেখা যাচ্ছে যে নারীর এখানে হচ্ছে নারীর স্বর, নারী হচ্ছে এখানকার সাবজেক্ট, তার জায়গা থেকে বলে, এবং খুবই ডে টু ডে অ্যাক্টিভিটিস, খুবই মুন্ডেন অ্যাক্টিভিটিস, যেটা কিনা খুব একটা কি বলবো যে সম্মানজনক কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি না। এই বিষয়গুলোর কারণে আমি ভাওয়াইয়াকে সিলেক্ট করেছি। কিন্তু আবার আমি আমার কাজের মধ্যে এই জনরিক ক্যাটাগরি তৈরি করা এবং তার যে রাজনীতি এবং কিভাবে এই সমস্ত গীতের বিভিন্ন ধরনের জনরাগুলোই পালাগান থেকে উঠে আসা, সেগুলো নিয়েও আমার গবেষণায় আলোচনা হয়েছে। ভাওয়াইয়া একদম নতুন করে যে লিঙ্গোর্ধ্ব কোনো কিছু, যেটা মানস চৌধুরী বললেন, সেরকম কিছু না, কিন্তু আবার এটার মধ্যে কিছু স্পেসিফিক বিষয় বলবো যে প্রবল বলেই এটা গবেষণার সুবিধার্থে আমি নির্বাচন করেছি। দুটো প্রশ্ন বা কমেন্ট আছে, আমি একটু পড়তে চাই, যদিও আমাদের একদম সময় নাই, আমরা 5টা একে আছি, আমরা 2 ঘন্টা ধরে আসলে আছি এখানটায়। যদি না জুম আমাদেরকে কেটে দেয়, আমার 2 ঘন্টাই নেওয়া ছিল, তবু আমি দুটো পড়ি, এরা অনেকক্ষণ আগেই দুটো কমেন্ট এসছে, আপনি যদি একসাথে বলেন। আর আমার মনে হয় আজকের জন্য আর আমরা কোনো কমেন্ট নিচ্ছি না বা কোনো প্রশ্ন নিচ্ছি না। এটা একজন লিখেছেন, আরমান আলী লিখেছেন, যদিও তিনি নিশ্চিত না বলছেন এটা প্রশ্ন কিনা, কিন্তু তিনি বলছেন ভাওয়াইয়া গানে নারীর কর্তা সত্তা যতটুকু পাওয়া যাচ্ছে সেটা কি আদৌ নারীর যা যাচ্ছে বা মুক্তি আকাঙ্ক্ষা পোষণ করছে তা সম্পূর্ণরূপে উল্লেখ করতে পারছেন? আমার সন্দেহের কারণ তারও একটা উপনিবেশিত সমাজে অন্যের আরোপিত আকাঙ্ক্ষা কিনা মানে কি আকাঙ্ক্ষা কি জানিয়ে সে বেড়ে উঠছে। ক্যান দ্য সাবলটান স্পিক, উনি বলছেন। তো ব্র্যাকেট, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে ওনার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে চৌধুরী জান্নাতুন নাইম, তিনি বলছেন ভাওয়াইয়া গানের পুরুষ লেখক এবং শিল্পী তারা কি এই গানের মধ্য দিয়ে নারীর অনুভূতিকে ফুটিয়ে তোলার পেছনে আসলে নিজেদের অনুভূতি প্রকাশ করছে? যদি করে থাকে তাহলে এই ক্ষেত্রে কর্তা কে? আর ভাওয়াইয়া গানের পুরুষ লেখক বা শিল্পীর সাথে ড্র্যাগ কুইনের পারফরম্যান্সকে কি রিলেট করা যায়, যে তারা উভয়ই নারীর অনুভূতি প্রকাশের আড়ালে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন? ড্র্যাগ কুইনের যে মেলানকোলিয়া, সেটা কি নারী নাকি পুরুষের মেলানকোলিয়া? আচ্ছা, দুটো প্রশ্ন আসলে কাছাকাছি, ফলে আমি একসঙ্গে উত্তর করি। এক হচ্ছে যে নারীর বিশুদ্ধ নারীর কর্তা সত্তা তৈরি হচ্ছে কিনা, এই উত্তরে আমি বলবো যে না, হচ্ছে না। আসলে মানে আমরা কোনো কিছু বিশুদ্ধ হিসাবে দেখতে পাবো না। মানে প্রিয় ঔপনিবেশিক পূর্ব নারীর অভিজ্ঞতা, তার সত্তা কি ছিল, তা আমরা এখন এই সময়ে বসে কোনোভাবে সেটা উদযাপন, এমনকি যদি আমি রিকনস্ট্রাক্ট করিও, সেই রিকনস্ট্রাকশনটা হবে, অতীতের রিকনস্ট্রাকশনটা হবে বর্তমানের রিকনস্ট্রাকশন, বর্তমানের আলোকে দেখা। ফলে এটা এক ধরনের ইমাজিনেশন, এটা কল্পনা। কিন্তু আবার আমি বলবো যে কোনখানে আমি দেখবো যে এটি কি হচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখছি যে এটি কি হচ্ছে না। এটি সম্পূর্ণভাবে নারী হচ্ছে, নারীর সত্তা হচ্ছে, নাকি তার থেকে বেশি আমি গুরুত্ব দিচ্ছি যে এটি কি হচ্ছে না, এটি কি পুরুষের সত্তা হচ্ছে কিনা। এখন প্রশ্ন আসছে যে পুরুষ যখন লিখছেন তখন তিনিও তার মতো করে লিখছেন, তার মতো করে তিনি নারীকে যেভাবে বোঝেন সেভাবে লিখছেন। ইন্টারেস্টিংলি আপনি এখানে ড্র্যাগ কুইনের কথা বলছেন, জুডিথ বাটলারের বক্তব্য অনুযায়ী, যে কারণে আমার প্রথম সত্যি কথা যে আমি ভাওয়াইয়া নিয়ে চিন্তাটা আমার মাথার মধ্যে থিওরিটিক্যালি ক্লিক করেছিল, সেটা হচ্ছে যখন আমি বাটলার পড়ি আমার মাস্টার্সের সময়, এবং বাটলার বলছেন যে ড্র্যাগ হচ্ছে সবচাইতে পলিটিক্যালি একটা পসিবিলিটি। ড্র্যাগের যে ফেমিনিস্ট পসিবিলিটি, এটা ভীষণ রকম ভাবে তিনি উল্লেখ করছেন যে ড্র্যাগ হচ্ছে খুবই রাজনৈতিক ভাবে, কারণ এটি ওই পারফর্মিটিকে ধাক্কা দিচ্ছে এবং ইন্টেনশনালি দিচ্ছে, পলিটিক্যালি দিচ্ছে। ফলে ড্র্যাগ কুইন যে আসলে পুরুষ হয়ে নারীর বয়ান হাজির করছে, এই যে নারী পুরুষের যে জৈবিক ভিন্নতা ধারণা দিয়ে আমরা এটাকে বিশ্লেষণ করছি। বাটলার বলছেন যে না, বাটলার বলছে যে পুরুষ হয়ে নারীর পারফর্মেটিভিটিকে, এবং এটা একটা মাস্কারাডে, এটা নারীর এটা ঠিক ফেমিনিটি না। ড্র্যাগ কুইনের যে ফেমিনিটি, সেটা কিন্তু পিঙ্ক ফেমিনিটি না, সেটা কিন্তু ভালো মেয়ের ফেমিনিটি না, সেটা অন্য ধরনের ফেমিনিটি। এবং সেই ফেমিনিটি
কে তিনি এক বৈপ্লবিক নারীবাদী সম্ভাবনা হিসেবে দেখছেন। ফলে আমার তখন সেই জায়গাতেই এই যে একটা বিকৃত বিচ্যুত জেন্ডার রোল, লিঙ্গোর্ধ্ব একটা, যেটা মানুষরা আমাকে বলে দেওয়ার পর থেকে আমি এখন সারাক্ষণ ব্যবহার করতে থাকবো, যে লিঙ্গোর্ধ্ব যে একটা সাবজেক্টিভিটি কর্তা, এই যে একটা সম্ভাবনা তৈরি করে, আমি বলছি না, বারবার আমি বলছি সম্ভাবনা তৈরি করে, এটা যে হচ্ছে কিনা আমি তা জানি না, আসলে কেউ জানে না, কিন্তু কিটা হচ্ছে না তার থেকে যা কিনা আইডিয়াল, যে ফ্যালোগোসেন্ট্রিক পিতৃতান্ত্রিক যে ফ্যামিলিটি মাস্কুলিনিটির যে কলোনিয়ালিটি অফ জেন্ডার, যে জেন্ডারের যে ফিক্সড ক্যাটাগরি, তার থেকে এটা কত দূরে যাচ্ছে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আচ্ছা, আমি একটু যোগ করি, এটা যে ড্র্যাগ কুইনের আলোচনাটা পরবর্তীতে ক্রিটিক্যালি কুয়েরে কিন্তু আরো ইন্টারেস্টিংলি ব্যাখ্যা করছেন জুডিথ বাটলার, যেখানে ড্র্যাগ কুইনের যে পারফরমেন্স সেইটাকে তিনি বলছেন না যে পুরোপুরি সেটা ট্রান্সেন্ড করে যাচ্ছে, বরং তিনি বলছেন খুব সমস্যাজনক ড্র্যাগ কুইনের পারফরমেন্স আবার নারী এবং নারীর যে জেন্ডারিং, পুরুষের যে জেন্ডারিং যেটা নাকি করে থাকে সেটাকে রিএনফোর্স করে, কারণ সে ওভারডু করে, নারীকে ওভারডু করে স্টেজে। তো নারীকে যখন সে স্টেজে ওভারডু করে, দ্যাট মিনস ওটার মধ্য দিয়ে আদার সেন্স সে কিন্তু আসলে নারী পুরুষের বাইনারিকে চ্যালেঞ্জ করে না, নারী পুরুষের বাইনারিকে আবার রিএনফোর্স করে, যেমন পসিবিলিটি আছে তার মানে ট্রান্সেন্ড করার বা লঙ্ঘন করার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু ওটাকে পুনরারোপ করে যখন সে, কারণ ওভারডু করে। নারী কেমন হতে পারে, নারী কেমন করে চলবে, সেটা কিন্তু ড্র্যাগ কুইন তার পারফরমেন্সের মধ্য দিয়ে ওভারডু করে, ফলে ওটা আসলে একভাবে বাইনারিকে কোয়েশ্চেন করে না, বাইনারিকে আবার রিএনফোর্সও করে, এটা তিনি বলছেন। আর মেলানকোলিয়ার যে বিষয়টা প্রশ্ন করেছেন জান্নাতুন নাইম, আমি যেটা বুঝি যে এটা যদি ড্র্যাগ কুইন থেকে, আমি নাসরিনের আলোচনার ইয়ে থেকে বলছি না, কিন্তু ড্র্যাগ কুইনের যে মেলানকোলিয়া, আসলে মেলানকোলিয়া তো জুডিথ বাটলার উভয়ের মেলানকোলিয়ার কথাই বলছেন, নারীরও মেলানকোলিয়া থাকে, পুরুষেরও মেলানকোলিয়া থাকে। এই যে ধরেন কলোনিয়াল যে জেন্ডার, মানে যেটা নাসরিন এতক্ষণ আমাদেরকে যে আলোচনার মধ্যে নিয়ে আসেন, টার্মটা আমি আবার ভুলে গেলাম, কলোনিয়ালিটি অফ জেন্ডার। কলোনিয়ালিটি অফ জেন্ডার। তো কলোনিয়ালিটি অফ জেন্ডারের মধ্য দিয়ে, কিংবা এমনিতেই যেই শক্তপোক্ত নারী পুরুষের ধারণা তৈরি হয়ে আছে, এই যে নারীর যা সে হতে পারে না তার জন্য তার মেলানকোলিয়া থাকে, একই সাথে পুরুষ যা হতে পারে না তার জন্য তার মেলানকোলিয়া থাকে, এবং একই সাথে ড্র্যাগ যা হতে পারে না তার জন্য তার মেলানকোলিয়া থাকে। মেলানকোলিয়া হচ্ছে এই যে আপনার যেটা আমার আছে বলে আমাকে সবাই বলছে, অথচ আমার সেটার পরপারেও আমার যা নাই, মানে যা আমি লঙ্ঘন করতে পারছি না, সেটার জন্য কিন্তু প্রত্যেকের মেলানকোলিয়া থাকে। এটা কিন্তু শুধু নারীর মেলানকোলিয়া, শুধু পুরুষের, মানে শুধু ড্র্যাগের মেলানকোলিয়া না, এটা কিন্তু নারী পুরুষের উভয়েরই মেলানকোলিয়া, প্রত্যেকেই তাকে যে সে মানে লঙ্ঘন করতে না পারার যে মেলানকোলিয়া, সেই প্রসঙ্গ নিয়ে জুডিথ বাটলার আলোচনা করছেন বলে আমার মনে পড়ছে এই মুহূর্তে। তো যাই হোক, আমি এটুকু অ্যাড করলাম। আমার মনে হয় আজকে খুবই মজার আলোচনা হয়েছে, খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে আপনার কাজটাই, নাসরিনের কাজটাই খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য, অনেক নতুন ধরনের চিন্তার জায়গা খুলে দেয়। তবে আমাদের চিন্তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কতগুলো জিনিস আসলে সেট হয়ে আছে বলে আমরা যেটাকে মনে করছি, এবং আমরা বারংবার ধরনের সমস্যাকে আইডেন্টিফাই করতে গিয়ে আমরা বারংবার সেই বিষয়গুলোকে এত বেশি করে বলি, ওটাকে কেমন বস্তুর মতো, বা যেমন as if এটা আছে, মানে এটা এক্সিস্ট করে, কিন্তু আসলে এটা যে আমাদের চিন্তায় আছে, আসলে বাস্তবে যে আরো অনেক কিছু আছে, বহু রকম আছে, সেটা আমাদের কথা থেকে হারিয়ে যায়। আমরা কোনো সময় সমস্যাকে আইডেন্টিফাই করতে, পেট্রিয়ার্কি আছে, তো পেট্রিয়ার্কি আছে বলে কি পেট্রিয়ার্কিকে লঙ্ঘন করে সারাক্ষণ কিছু নাই? সেটা নারীর মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে, নারী পুরুষের বাইনারির বাইরে যারা আছে তাদের কথা তো আমরা আনছি না। মানে আমরা পেট্রিয়ার্কি সমস্যা আলোচনা করতে করতে পেট্রিয়ার্কিকে একটা বস্তুর মতো একটা কিছু মানে স্থায়ী করে ফেলেছি, কিন্তু কোনোটাই যে আসলে স্থায়ী না, এটা যে চিন্তায় আছে, কিন্তু মানুষের
চর্চায় যে আরো অনেক কিছু আছে আমার কাছে মনে হয় সেইটা আজকে আমাদের সামনে হাজির হয়ে গেল। মানে ভাওয়াইয়া গানের যিনি গান গাইছেন যে অথবা যিনি শুনছেন যে পুরুষ, তারও যদি এরকম আপনি তার সাথে সে যদি যুক্ত হয়ে যায় সে বেদনার সাথে, সে মেলানকোলিয়ার সাথে, তখন সে নারী না পুরুষ নাকি এটা আসলে সকলেরই একই রকম। বরং আমরা আমাদের মানে এই জাগতিক জগৎ একটা বিশেষ রকম রাখতে গিয়ে এই বিভাজনগুলো করেছি, এবং বিভাজনগুলো এমন পোক্তভাবে করেছি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এইভাবে আমাদের কাছে বিভিন্ন বাউন্ডারি তৈরি হয়েছে। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের নতুন করে চিন্তার জন্য সহযোগিতা করবে। নাসরিনকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। আমার ধারণা আমি সহ আমার শিক্ষার্থীরা সহ সহকর্মীরা এবং যারা আজকে ফেসবুকে বসেও শুনলেন সকলের জন্য একটা হয়তো চিন্তার দ্বার আমাদের খুললো, বা আমরা চিন্তা করার আরো অনেক অনেক উপকরণ পেলাম। নিশ্চয়ই আবার ভবিষ্যতেও কখনো এইরকম করে দেখা হবে। আপনারা যারা শুনলেন সকলকে ধন্যবাদ এবং নাসরিনকে ধন্যবাদ জানি। আমি এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।